আসসালামু আলাইকুম, আপনারা শুনতে পাচ্ছেন আমাকে? জি স্যার, আসসালামু শুনতে পাচ্ছি আলাইকুম স্যার। ওয়া রাহমাতুল্লাহ। স্যার শুনতে পাচ্ছি স্যার, আপনাকে স্যার। ওয়ালাইকুম আসসালাম। আমাদের স্যার আজকে আপনি ভালো আছেন স্যার? জি আলহামদুলিল্লাহ ভাইয়া, আপনি কেমন আছেন? স্যার আল্লাহর রহমতে আপনার দয়া স্যার, ভালো আছি স্যার। জি আপনাদেরও দোয়া। আমাদের ক্লাসটা আজকে পরিকল্পিত ছিল না, হঠাৎ করে রিকোয়েস্ট আসছে আপনাদের সাথে আজকে ক্লাস করতে হবে, এজন্য প্রথম ক্লাসে সময় করতে পারি নাই, দ্বিতীয় ক্লাসে অ্যাটলিস্ট অনুরোধটা রাখা। তো আমরা আগের দিন যে ম্যাটেরিয়ালের উপরে আমাদের ক্লাস কন্টিনিউ করেছিলাম ওইটারই দ্বিতীয় অংশ সেকশন 2 আজকে আমরা দেখতে চাচ্ছি। আর আমাদের যে সিলেবাস দেয়া আছে মানে হ্যান্ডবুকের লার্নিং অবজেক্টিভ 2 এর পরবর্তী অংশটুকু। তো প্রথম অংশ আমরা গতদিন যেটা আলোচনা করেছি, কারোর যদি ওইখানে কোনো গ্রে এরিয়া থাকে বা মনে হয় যে আমরা এটা ক্লিয়ার করতে পারি নাই, বুঝতে পারি নাই, তাহলে সংক্ষিপ্ত হবে আমরা ওইটা আলোচনা করতে পারি যদি প্রয়োজন থাকে। না হলে আমরা আজকে একটা নতুন অংশ শুরু করতে চাই, এটা হচ্ছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স টেকনোলজি ইন বিজনেস। এইটা আমাদের বিজনেসের সাথে অনেকভাবেই জড়িত। বাট আরেকটা হচ্ছে যে শুধু বিজনেস না, এখন আমরা যে টেকনোলজির যুগে আছি এখানে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স আমাদের অনেক কিছুকেই কন্ট্রোল করছে। শুধু জড়িত না, পুরোপুরি কন্ট্রোল বাই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। তো আমাদের প্রথমে একটু নিজেদের বেসিক ক্লিয়ার হওয়া দরকার যে আমরা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কিভাবে কতটুকু নিজেরা বুঝি। তারপরে হচ্ছে আমরা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের বিভিন্ন এরিয়াগুলো আপনাদের সামনে তুলে ধরবো। পাশাপাশি হচ্ছে আমাদের যেগুলো টপিকস আমাদের হ্যান্ডবুকে দেওয়া আছে প্রত্যেকটা টপিকস আমি চেষ্টা করবো আপনাদেরকে ক্লিয়ার কনসেপ্ট দেওয়ার। আমরা কনসেপচুয়ালি যদি এগুলো বুঝে যাই, পরবর্তীতে আপনি যখন এই বইটা ওভারভিউ করবেন, রিভিউ করবেন, বা আমরা যেটাকে বলি পড়বো, তখন হয়তো একটু বুঝতে সহজ হবে এবং আপনার বাকি টপিকগুলো সহজে বোধগম্য হবে। আর আমাদের আগেও আমরা আলোচনা করেছি যে আমাদের পরীক্ষার পদ্ধতি সম্ভবত অনলাইন বেসড হবে। আসলে সম্ভবত না, অনলাইন বেসই হবে, যেহেতু অনলাইন বেজের সার্কুলারটা এখন আমি দেখি নাই। আপনাদের হয়তো চলে আসলে অনলাইন হবে। অনলাইন বেসড এক্সাম হলে আমাদেরকে মুখস্থ করার সুযোগ অনেক কম, বুঝে তারপরে হচ্ছে যে বেসিক ক্লিয়ার করে তারপরে সামনে আগাতে হবে। কারণ কোথায় থেকে প্রশ্ন হবে, কি প্রশ্ন হবে আমরা কেউই জানি না। এমনিতে আগেও যখন রিটেন এক্সাম হতো তখনও জানা ছিল না, কিন্তু তখন একটা ওয়ে ফরওয়ার্ড আমাদের ছিল, যেটা হচ্ছে যে 10 মার্কসের কোশ্চেন আসছে, 10-এর মধ্যে কিছু গুছায় টুছায় লিখলে অ্যাটলিস্ট 50% মার্ক বা 40% মার্কস আমরা পেতাম। তার মানে হলো যে অ্যাভারেজে মোটামুটি করে লিখতে পারলেও কিছু মার্কস পাওয়া যেত। আর এখন যেহেতু ইয়েস নোর ব্যাপার, ইয়েস হলে আমরা মার্ক পাবো, নো হলে আমরা মার্ক পাবো না, মানে সঠিক উত্তর হলে আমরা মার্কসটা পাবো, ভুল উত্তর হলে শূন্য পাবো, মার্কসটা পাবো না। তাহলে এইখানে আসলে ওই কিছু পাবো এই ব্যাপারটা নাই, ইয়েস অর নো। তো এই জন্যই আমাদের যদি কনসেপচুয়ালি এটা গ্রো করে, আমরা এমসিকিউ টাইপের বা শর্ট কোশ্চেন অনলাইন বেসড এক্সামের যে কোশ্চেনগুলো হবে এগুলোর উত্তর করতে সহজ হবে বা আমরা হয়তো সঠিক উত্তর দিতে পারবো ইনশাল্লাহ। তো আমার আবারও সবার কাছে রিকোয়েস্ট থাকবে, প্রত্যেকটা টপিকস আমরা যেটা বোঝার চেষ্টা করছি, বোঝানোর চেষ্টা করছি, আপনারা একটু বুঝে নিবেন। এই মুহূর্তে যদি কোনো প্রশ্ন নাও থাকে পরবর্তী ক্লাসে বা ডিউরিং দ্য ক্লাস, পরবর্তী কোনো এক ক্লাসে হলেও প্রশ্ন করে ক্লিয়ার হওয়ার চেষ্টা করবেন। আমারও যদি না জানা থাকে আমি চেষ্টা করব আপনাদেরকে অন্য কারোর থেকে জেনে হলেও সেইগুলো সাপ্লাই করার জন্য। এটা হচ্ছে আপনাদের জন্য একটা ভালো অপরচুনিটি, যে টিচাররা বা ফ্যাসিলিটেটররা আমাদের মতন যারা আছেন তারা আপনাদেরকে বিভিন্ন জায়গা থেকে হলেও দিতে বাধ্য বা দেওয়ার চেষ্টা করবে। না পারলে হালিম ভাইয়ের কাছে জানাবো যে এই প্রশ্নের উত্তর আমার কাছে নাই, আমাদের কমিউনিটি থেকে সংগ্রহ করে দিবে, তাহলে অ্যাটলিস্ট আপনার সমস্যার সমাধানটা হলো। আর যদি নিজে নিজে চেষ্টা করেন সমস্যা সমাধান করার জন্য, আপনার অনেক সময় দিতে হবে, হয়তো অতটা সময় দেওয়ার মতন আপনার হাতে সময়ই থাকবে না সবগুলো পরীক্ষার প্রিপারেশন বা সাবজেক্ট ওয়াইজ প্রিপারেশন নিতে গিয়ে। যাই হোক, অনেক কথা আলোচনা হলো, আমরা প্রথমেই আসি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের একটা ডেফিনেশন দিয়ে। নিচে একটা ডেফিনেশন আমি এখানে। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। একটা কোশ্চেন ছিল ভাইয়া, প্লিজ। জি। আমাদের যে এমসিকিউ মানে অনলাইন বেসড যে এক্সাম হবে, এটা কি এমসিকিউ বেসড হবে নাকি আমাদের এই শর্ট কোশ্চেন লিখে লিখে আনসার করতে হবে? আমি না আসলে জানি এটা, না ব্যাপারটা। না এটা আমরাও জানি না, কিন্তু আমাদের হ্যান্ডবুকের পিছনে কিছু গাইডলাইন দেওয়া আছে, ওটা যদি ফলো করে দেখি তখন ওখানে দেখে মনে হচ্ছে যে এমসিকিউ বেজ হবে। বাট এমসিকিউ হইলেও সরাসরি এমসিকিউ থাকবে না, আমাদের আন্ডারস্ট্যান্ডিং হচ্ছে যে একটা সিনারিও তুলে ধরবে, তার উপরে কিছু শর্ট কোশ্চেন করবে। আচ্ছা। আমাদের হ্যান্ডবুকের পিছনে কিছু স্যাম্পল কোশ্চেন দেওয়া স্যার আছে। আমাদের একটা মনে হয় আইসিটি সার্কুলার আসছে। স্যারগুলো আসছে তো স্যার। আমি আমি এটা দেখি না, যদি ওইখানে আপনাদের বলা থাকে তাহলে আছে শেয়ার। যে 150টা। হ্যাঁ, ওই 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 গাইডলাইনটা পাইছি, কিন্তু প্রশ্নগুলি কেমন হবে সেটা হ্যাঁ স্যার, পাইনি। স্যার ওইখানে 150টা এমসিকিউ আসবে এবং টাইম
এবং 4.5 ঘন্টা মনে হয় সময় দিয়েছে। টাইম হবে 4 ঘন্টা, 4 ঘন্টা 4 ঘন্টা। 4 ঘন্টা, 4 ঘন্টা। 4 ঘন্টার হবে, এটা ডিরেকশন দেখলাম। হুম, 4 ঘন্টা আর 150টা এমসিকিউ হবে এরকম ছিল। জি জি। বাট স্যাম্পল কোশ্চেন আমরা এখনো পাইনি, বাট আমাদের হ্যান্ডবুকের পিছনে কিছু কোশ্চেন দেয়া আছে। আইসিবি থেকে কি আমাদের মক টেস্ট নিবে ভাইয়া? এই নেওয়ার বিষয়ে কথা। 10 তারিখের পরে জানা যাবে। এই বিষয়ে হালিম ভাই সেদিন ক্লাসেও বললেন যে আমাদের কাছে কিছু নির্দেশনা আসবে, ওইগুলো আরো কয়েকদিন পরে হালিম ভাই নিজেই ঘোষণা করবেন। আর ওনার কাছে এখনো কোনো নির্দেশনা আসে নাই, উনি সেদিন ক্লাসে আমাদেরকে বলেছেন এটা। জি স্যার, ঠিক আছে ভাইয়া, মাল্টিপল থ্যাংক ইউ। মাল্টিপল চয়েস কোশ্চেন আসবে। হ্যাঁ, এইটাই। তো আমরা জি যে ভাই, থ্যাংক ইউ। টপিকসে ছিলাম যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, আমাদের একটু এইটার বিষয়ে আমরা নিচে একটা ডেফিনেশন দেয়া আছে, এটা একটু পড়ি, পরে আমরা বোঝার চেষ্টা করি যে আমরা আসলে কতটুকু আন্ডারস্ট্যান্ডিং ক্লিয়ার করতে পারলাম। দেখেন এখানে লেখা আছে, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ইজ এ ফিল্ড অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি বেসড অন ডিসিপ্লিন সাচ এস কম্পিউটার সায়েন্স। শব্দগুলো একটু ভেঙে ভেঙে আমরা বোঝার চেষ্টা করব। তারপরে বায়োলজি, তারপরে কেউ বলে সাইকোলজি, কেউ বলে ফিজিওলজি, যেটাই বলে, লিঙ্গুইস্টিক্স, ম্যাথমেটিক্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং। এই যে বিভিন্ন এরিয়াগুলোকে একসাথে করা হয়েছে এখানে, কম্পিউটার সায়েন্সের ডিসিপ্লিনগুলো, এগুলোকে একসাথে করে আমাদেরকে টেকনোলজি দিয়েছে। সেই টেকনোলজির মাধ্যমে কিছু প্রবলেম সলভিং ক্রাইটেরিয়া। তো ডেফিনেশনটা আমরা আরেকটু দেখি। দেখেন আমাদের কয়টা কয়টা এখানে এরিয়া আছে। স্যার জি স্যার ওই যে আমাদেরকে লাস্ট টাইম চ্যাপ্টার 10 একটা স্লাইড দিছিলেন যে স্যার, এটা কি ওইটারই অংশ? জি, ওইটারই সেকশন 2। আমরা লাস্ট দিন যেটা মেইল করেছিলাম ওইটার সেকশন 2 দ্বিতীয় অংশ। স্যার ওই যেটা স্যার মেল করছিলেন ওইটা হচ্ছে স্যার আমাদের এখানে মানে যেটা মানে আমাদের গাইডলাইন হিসেবে যেটা দেওয়া হয়েছে আইসিবি থেকে, ওইখানে মানে কোন গ্রিডটা মানে এটা ফলো করতেছে, একটু যদি কাইন্ডলি বলতেন আরেকবার। বুঝতে পারিনি কোন। হচ্ছে কোন পোর্শনের মধ্যে এই অংশটা মানে পড়তেছে সেটা যদি একটু বলতেন। আচ্ছা, ওইটা দেখাইতে চাইলে আমাদেরকে স্লাইড থেকে বের হইতে হবে। আর আপনি কি আমাদের সাথে লাস্ট ক্লাসে ছিলেন মনে পড়ে? স্যার আমি ওই লাস্টের দিকে একটু ডিসকানেক্ট হয়ে গেছিলাম তো। আচ্ছা ঠিক আছে, যদি আপনি ডিসকানেক্ট হয়ে থাকেন আমি ওইটা আপনাকে শেয়ার করে দিচ্ছি। আমরা এইটাকে একটু বন্ধ করতে হবে। আমার স্লাইডটা কি দেখা যাচ্ছে? জি স্যার। আচ্ছা, দেখেন যে এখানে আমি কিছু অংশ হাইলাইট করে রেখেছিলাম। এই অংশটুকু আমরা গতদিন কভার করার চেষ্টা করছি। আর যে এফ, জি, এইচ, এই 3টা পার্ট আছে, এই 3টা পার্টের এফ এবং জি, এটা আমাদের এখনকার যে স্লাইড আমরা দেখাচ্ছি সেটা থেকে কাভার হবে। আর এইচটার জন্য ডেডিকেটেড কোনো প্যারা আমাদের এখানে নাই, বাট এটার জন্য কিছু আমাদের আলাদা করে ডিসকাশন করতে হবে। যেখানে আসলে জানতে চাইছে টেকনোলজিতে যে ক্লাউড টেকনোলজি আর ডিস্ট্রিবিউটেড টেকনোলজির যে আমাদের বেনিফিটগুলো, বা বিজনেসের ক্ষেত্রে কিভাবে এটা আমাদের হাইলি স্কেলেবল করতে সহযোগিতা করে, এবং এইটার কিছু রিমোট বেনিফিট অর্গানাইজেশনগুলো এনজয় করে, এই পার্টটা নিয়ে আলোচনা করে, এবং এটা কিভাবে একটা পাওয়ারফুল টুলস হিসেবে ব্যবহার করা যায় সেটা। তো আমরা এখন যা পড়ছি এফ এবং জি কাভার হবে, আর আগের দিন যে সেকশন 1 পড়েছি ওইখান থেকে এ থেকে ই পর্যন্ত কাভার হয়েছে। এটা আমাদের আইসিএবির হ্যান্ডবুক, আপনাদের সবার কাছে আছে। প্রিভিয়াস বইটা আর কি স্যার, হ্যাঁ, কোন বইটা? ওই যে প্রিভিয়াস বুক আহ, আপনি স্যার যে না, বইটা পাঠাচ্ছেন। প্রিভিয়াস বই না, এটা এটা রিসেন্টলি পাবলিশ হয়েছে। এই যে দেখেন আমি বইটার ইয়ে দেখাচ্ছি। স্যার তার মানে স্যার তার মানে হচ্ছে যে আমাদেরকে যে স্লাইডটা দেওয়া হয়েছে এবং আমরা যেটা কভার করতেছি এটা হচ্ছে যে লার্নিং অবজেক্টিভ 2 যেটা আছে এখানে, সেটা পুরোটা কভার করে ফেলতেছে, তাই তো স্যার? জি জি জি, আমরা এর আগের ক্লাসগুলোতে প্রথম অংশটা কভার করার চেষ্টা করেছি। হুম, ওইটার জন্য হচ্ছে যে স্যার আপনি আমাদেরকে কিছু ম্যাটেরিয়াল আলাদা করে দিছিলেন, ওইগুলা থেকে পড়লে লার্নিং অবজেক্টিভ 1টা কভার হয়ে যাবে, তাই তো স্যার? জি 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 ওকে স্যার, এখন ক্লিয়ার হয়েছে। জি, ঠিক আছে, থ্যাংক ইউ।
তাহলে আমরা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের ডেফিনিশনটা নিজেরা একটু কনসেপচুয়ালি ক্লিয়ার হতে চাই। এইখানে বইয়েতে যেটা লেখা আছে এটা স্ট্যান্ডার্ড, তো অনেক সময় স্ট্যান্ডার্ড ওয়ার্ডগুলি আমাদের মেমোরিতে নাও থাকতে পারে। সেক্ষেত্রে নিজের মতো করে একটু আন্ডারস্ট্যান্ডিং ক্লিয়ার করা। আপনারা একটু পড়ে দেখেন, দেখে আমার সাথে একটু শেয়ার করেন, তাহলে আমরা একটু বোথ ওয়ে ডিসকাশন করলে সবার জন্য মনে থাকবে, বা আমরা এটা মনে করি ইফেক্টিভ হবে আর কি। এখানে যে সায়েন্স গুলোর কথা বলছে সবগুলো সায়েন্স মিলি দা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। জি, সবগুলো সমন্বয়। তাহলে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এইগুলো সমন্বয়ে কি করবে? এই যে টেকনোলজিগুলো বা এ সেট অফ টেকনোলজি, এই সেট অফ টেকনোলজি আমাদের কোনো মেশিনকে এনাবল করবে টু পারফর্ম টাস্ক দ্যাট আর ইউজুয়ালি ডান বাই হিউম্যান। মূল টার্গেট হচ্ছে যে হিউম্যান বিং যে কাজগুলো করতে পারে, এই সেট অফ টেকনোলজির মাধ্যমে কোনো মেশিনকে এনাবলিং করা হবে টু পারফর্ম টাস্ক দ্যাট আর ইউজুয়ালি ডান বাই হিউম্যান। তাহলে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের আমরা একটা সহজ বোধগম্য এক্সাম ডেফিনেশন মনে রাখার চেষ্টা করি। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ইজ এ সেট অফ টেকনোলজিস দ্যাট এনেবল মেশিনস টু পারফর্ম টাস্ক দ্যাট আর ইউজুয়ালি ডান বাই হিউম্যান। তাহলে মানুষ যে কাজগুলো করতে পারে ওইগুলো যদি কোনো মেশিন কাজ করতে পারে, তাহলে ওই মেশিনটা হচ্ছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এনেবল মেশিন বা টুলস বা হচ্ছে টেকনোলজি যাই বলি আমরা। সেটার আকার আকৃতি কাজের ধরন এই অনুযায়ী হয়তো ডিফারেন্ট ডিফারেন্ট শব্দ দিয়ে আমরা এদেরকে ডিফাইন করতে পারি, কিন্তু মূল সেট অফ গোল বা মূল টার্গেট হচ্ছে যে একজন হিউম্যান বিং যে কাজগুলো করতে পারে এগুলো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের মাধ্যমে করানোর চেষ্টা করা। আমরা কি এইটুকু পর্যন্ত ক্লিয়ার? স্যার এটা এই লাইনটা কোথা থেকে বললেন স্যার এখন যে বললেন? এই লাইন তো আমি বিভিন্ন জায়গা থেকে পড়ে টরে শিখছি ভাই। ও আচ্ছা, আমি এই জায়গায় আছি আর কি। এইখানে নাই। এটা তো বিভিন্ন জায়গা থেকে পড়ে টরে তারপরে শেখা। আমি একটু আগে বলছিলাম যে আমরা বইয়ের ল্যাঙ্গুয়েজটার পাশাপাশি নিজেদের জন্য সহজে মনে থাকে এরকম একটা ডেফিনেশন বলার চেষ্টা করছি। সেই ডেফিনেশনটা এরকম: আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স is a set of technologies that enable machines to perform tasks that are usually done by human। এটা হচ্ছে একদম বেসিক এবং সহজ আমাদের জন্য একটা ডেফিনেশন। আর বইতে যে ডেফিনেশনটা আছে, আমরা ওই যে সেট অফ টেকনোলজি বললাম, সেট অফ টেকনোলজিকে রিপ্লেস করা হয়েছে কম্পিউটার সায়েন্স, বায়োলজি, সাইকোলজি, লিঙ্গুইস্টিক, ম্যাথমেটিক্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং। এই ইঞ্জিনিয়ারিং পার্টটা এই জন্য দরকার যে কম্পিউটার সায়েন্সে যে কোনো ধরনের যদি আমরা টুলস বানাতে চাই বা হার্ডওয়্যার বানাতে চাই ওখানে ইঞ্জিনিয়ারিং সাপোর্ট। ইঞ্জিনিয়ারিং এর প্রয়োজন হয়েছে, ইঞ্জিনিয়ারিং সাপোর্টটা না হলে ওটাকে আসলে ফিজিক্যাল শেপটা দেয়া যায় না। দেওয়া যায় না। আবার ফিজিক্যাল শেপের সাথে যদি আপনি আসলে এটাকে লজিক্যালি কোথাও রিকানেক্ট করতে চান বা ইনস্ট্রাকশন গুলি যেন পড়তে পারে, আমরা সেই অনেক আগে যেরকম পড়ছিলাম যে আমাদের সফটওয়্যার কয় ধরনের হয়, সফটওয়্যারের ডেফিনেশন কি, ওইখানে আপনার দেখবেন যে আমরা বেসিক দুই ধরনের সফটওয়্যার শিখেছিলাম। মনে আছে কি আমাদের? বেসিক দুই ধরনের সফটওয়্যার। সিস্টেম সফটওয়্যার আর অ্যাপ্লিকেশন সফটওয়্যার। সিস্টেম সফটওয়্যার, অ্যাপ্লিকেশন সফটওয়্যার স্যার। হ্যাঁ, সিস্টেম সফটওয়্যার, অ্যাপ্লিকেশন সফটওয়্যার। জি তাহলে স্যার। অ্যাপ্লিকেশন সফটওয়্যার গুলো ছিল কি পারপাস স্পেসিফিক, আর সিস্টেম সফটওয়্যারটা ছিল হচ্ছে পুরো মেশিনটাকে পরিচালনা করার জন্য জেনারেল পারপাস সফটওয়্যার। তো জি এখন স্যার। আমরা আমরা যদি ওই সিস্টেম সফটওয়্যার এবং অ্যাপ্লিকেশন সফটওয়্যার এই দুইটার সমন্বয়ে কোনো ইনস্ট্রাকশন মেশিনকে বুঝাইতে চাই, সেখানেই আমাদের এই ম্যাথমেটিক্সের হেল্প নিতে হয়। তো ম্যাথমেটিক্সের হেল্প নিলে তখন কি করতে হয়? আমাদেরকে কোডিং করতে হয়। আমরা যারা প্রোগ্রামিং জানি বা প্রোগ্রামিং না জানলেও জানি প্রোগ্রামিং কিভাবে কাজ করে, সেই প্রক্রিয়াটা হচ্ছে যে প্রোগ্রামিং এ কিছু কোড ব্যবহার করা হয়, কোডিং ল্যাঙ্গুয়েজ, যেগুলো ম্যাথমেটিক্যাল বিভিন্ন টার্ম দিয়ে কোডগুলো জেনারেট করে এবং ওইখানে কিছু লজিক এবং কিছু ফর্মুলা দেওয়া থাকে। ওইগুলো কি করে আমরা ল্যাঙ্গুয়েজ দিয়ে ডিফাইন করি। আমরা ইংরেজিতে লিখতে পারি, ম্যাথমেটিক্যালের 1 বা 0 দিয়ে লিখতে পারি। অন্য যে কোনো ভাষায় লিখলে সেটা আমাদের যে কাভারটা করবে সেটা হবে বিভিন্ন ল্যাঙ্গুয়েজের কাভারেজ। ওই ল্যাঙ্গুয়েজের কাভারেজ গুলো আমরা যদি রিকগনাইজ করতে চাই ফিজিক্যাল হিউম্যান বিং যে কাজগুলো করে ওইটার সাথে, তখন আমাদের দেখা যায় বায়োলজিক্যাল হেল্প লাগে, কম্পিউটার সায়েন্সের অন্যান্য টেকনোলজিগুলি, সাইকোলজিগুলি, এগুলো একসাথে সমন্বয় করতে হয়। যেমন আমরা যে কাজগুলো করি হিউম্যান বিং, আমরা কথা বলি, শুনতে পারি, হাঁটতে পারি, বিভিন্ন কিছু টাচ অ্যান্ড ফিল করতে পারি। এই কাজগুলো যদি মেশিনের মাধ্যমে কোনোভাবে আমরা করাইতে সক্ষম হই বা এনেবল করতে পারি কোনো মেশিনকে, যে সে আমাদের
ভয়েস রিকগনাইজ করতে পারছে, মানে আমাদের কথা সে শুনতে পারছে, আমাদের মতো সে মুভ করতে পারে, আমাদের মতো সে রিপ্লাই করতে পারে, সেটা ভয়েস ল্যাঙ্গুয়েজে হতে পারে অথবা তার রিটেন ল্যাঙ্গুয়েজে হতে পারে, এবং সে আমাদের মতো ফিল করতে পারে। এই যে কমন যে ব্যাপারগুলো হিউম্যান বিং এর মতো, এগুলো নিয়েই প্রাইমারিলি আসলে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ডেভেলপ করার টার্গেট নেওয়া হয়। দেখেন দ্বিতীয় লাইনে বলা আছে, দ্য গোল অফ এআই ইজ টু ডেভেলপ কম্পিউটার্স দ্যাট ক্যান simulate the ability to think as well as see, hear, work, talk and feel। এই লাইনটা আমরা একটু মনে রাখার চেষ্টা করব। আমি আবারও এটা একটু মার্ক করি, যে প্রাইমারি টার্গেট ছিল দ্য গোল অফ এআই ইজ টু ডেভেলপ কম্পিউটার দ্যাট ক্যান সিমুলেট দ্য অ্যাবিলিটি টু থিঙ্ক অ্যাজ ওয়েল অ্যাজ সি, হিয়ার, ওয়ার্ক, টক অ্যান্ড ফিল। এই ওয়ার্ডগুলো একটু মনে রাখার চেষ্টা করি। জি স্যার। তো এইটা একদম বেসিক ছিল। পরবর্তী যখন এই বেসিক পার্টটুকু ডেভেলপ করতে সক্ষম হয়েছে বিজ্ঞানীরা বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স যারা ডেভেলপ করেছে, তারা দেখছে যে এইটার পরেও তাদের মেজর আরেকটা পার্ট থাকে, যেটা ফাংশনস গুলোকে অ্যাসোসিয়েট করা। ফাংশন গুলো কি হিউম্যান ইন্টেলিজেন্সে ফাংশন গুলো করতে পারে, কি কারণে এটা করলো, সে কি নতুন কিছু শিখতে পারে, দেখে দেখে রেসপন্স করতে পারে, প্রবলেম সলভ করতে পারে। মানুষ কি করতে পারে, আরেকজনকে দেখে শিখতে পারে, সমস্যাটা কি কারণে হয়েছে এটা রিজনিংটা ফাইন্ড আউট করতে পারে, বিভিন্ন প্রবলেম নিজে নিজে সলভ করতে পারে তার ক্যাপাসিটি অনুযায়ী, তার লার্নিং অনুযায়ী, এবং সে কি করতে পারে, পুরো ব্যাপারটাকে সামারাইজ করে তার নিজের মধ্যে ধরে রাখতে পারে। এই যে অ্যাসোসিয়েশন, বিভিন্ন ফাংশন গুলোকে অ্যাসোসিয়েট করা, এইটা তখন দেখা গেছে যে মেজর একটা থার্স তাদের মধ্যে আসে। যে এর পরবর্তী কাজ হচ্ছে যে আমাদের আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সকে কিভাবে আমরা এই প্রবলেম সলভের ক্ষেত্রে রিজনিং, লার্নিং এন্ড প্রবলেম সলভিং অ্যাজ ওয়েল এস এই সামারাইজ করতে পারি। তো এইগুলো, এই সামারি যখন আমরা ডিফাইন করতে সক্ষম হই একটা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স টেকনোলজির মাধ্যমে, তখনই আসলে আমাদের একটু আগে যেটা বললাম সেট অফ রুলস, আমাদের একটু আগে ডেফিনেশনটা কি ছিল সবার যদি আমাদের মনে থাকে, যে এ সেট অফ টেকনোলজিস দ্যাট এনেবল মেশিনস টু পারফর্ম টাস্ক দ্যাট আর ইউজুয়ালি ডান বাই হিউম্যান। তাহলে আমরা হিউম্যানরা যে কাজগুলো করি এগুলো যদি মেশিনের মাধ্যমে কোনোভাবে আমরা করাতে সক্ষম হই, সেটাই হচ্ছে আমাদের আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের মেজর একটা পার্ট। এন্ড এইটা নিয়ে অনেক গবেষণা, অনেক ফিল্ড, অনেক টেকনোলজিক্যাল ব্যাপার, অনেক ফিলোসফিক্যাল ব্যাপার আছে, অনেক কোশ্চেন আসতে পারে। এটা শুরু হয়েছে ধরেন কথার কথা গত শতাব্দীর মাঝামাঝি থেকে, সে হয়েছে হয়তো 1950 সাল বা তারপরের থেকে, ওই সময় থেকে এগুলো নিয়ে গবেষণা হয়েছে। পরবর্তীতে রিয়েল টাইম কম্পিউটার আবিষ্কার হয়েছে, কম্পিউটারের বিভিন্ন ভার্সন গুলো হয়েছে যেগুলো আমরা সার্টিফিকেট লেভেলে দেখছি, বিভিন্ন কম্পিউটারের ভার্সন গুলি, তারপর আস্তে আস্তে পার্সোনাল কম্পিউটার, মেইন ফ্রেম কম্পিউটার। তারপরে কম্পিউটার এক সময় কি করছে, মানুষের ভাষা পড়তে শুরু করছে। তো ওই যে ভাষা পড়া বা হচ্ছে যে তাদেরকে অনলাইন কম্পিটেবল করা অথবা অটোমেটিক্যালি তারা বিভিন্ন রকমের হিউম্যানের অ্যাপার্ট গুলোকে বুঝতে পারা, এই পার্টগুলো যখন ডেভেলপ করে তখন একটা টেস্ট মডেল ডেভেলপ করে। টেস্ট মডেলকে আসলে তারা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের ভাষায় একটা নতুন নামকরণ করে, সেটাকে বলে হচ্ছে ক্যাপচা। ক্যাপচা আমরা যে কি CAPTCHA, এই লেটার গুলোর আবার একটা কমপ্লিট নেম আছে। তো আমরা CAPTCH এটা মনে রাখবো। আরেকটা ভাবে আমরা এটা মনে রাখতে পারি যে আমরা যখন কোনো অনলাইন ফর্ম বা কোনো অ্যাপ্লিকেশন ডেভেলপ করতে চেষ্টা করি বা ফর্ম ফাইলিং করি, তখন আমি আসলে হিউম্যান বিং নাকি আসলে মেশিন, এটা টেস্ট করার জন্য সে এক ধরনের লজিক্যাল সেট ওইখানে দেয়, কখনো গ্রাফিক্স দেয়, কখনো কোনো পিকচার ইনপুট করতে বলে, কখনো হচ্ছে ম্যাথমেটিক্যাল ডাটা দিতে বলে। এগুলো দিয়ে সে টেস্ট করে যে আমি কোনো আর্টিফিশিয়াল মেশিন না, আমি হচ্ছি হিউম্যান বিং। তো এই যে দুইটার মধ্যে টার্নিং টেস্ট করা, এই যে রিয়েল ভ্যালু বা অনলাইন কম্পিউটিং এর জগতে দুইটাকে সেপারেট করতে পারা, এটাই হচ্ছে একটা কমপ্লিট টেকনোলজি। এটার নামটা হচ্ছে CAPTCH, সংক্ষেপে আমরা বলি ক্যাপচা। তো এটার পুরো নামটা হচ্ছে কি কমপ্লিটলি অটোমেটেড পাবলিক টার্নিং টেস্ট টু টেল কম্পিউটার্স অ্যান্ড হিউম্যানস অ্যাপার্ট। কম্পিউটার বা ওই সিস্টেম সফটওয়্যারের মাধ্যমে বুঝতে পারে যে এটা আসলে কে অপারেট করছে, কোনো হিউম্যান করছে নাকি কোনো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা কোনো মেশিন করতেছে। তো এই দুইটা ডিফারেন্স বের করা অনেক জরুরি, কারণ অনেক ওয়েবসাইট, অনেক আমাদের অনলাইন প্ল্যাটফর্ম, মিডিয়া বা আমাদের যে ডিজিটাল এরা আছে, এই জায়গাগুলোতে অনেক ইনফরমেশন থাকে যেগুলো আসলে মেশিন লার্নিং হইলে এখান থেকে অনেক কিছু ডাটা কপি হয়ে যেতে পারে, বিভিন্ন ধরনের আবার হ্যাকিং হয়ে যেতে পারে। তারা এই জন্য চেষ্টা করে যেটা হিউম্যান বিং করছে নাকি মেশিন করছে। কারণ মেশিন যদি অটোমেটিক্যালি আসলে ওই জায়গাগুলোতে অ্যাক্সেস নিতে পারে, তাহলে বা ওই প্যাটার্নকে রিড করতে পারে বা কমন এক্সাম্পল গুলোকে রিড করতে পারে, তাহলে অনলাইনে সে আসলে অনেক ধরনের ইনফরমেশন বা অনেক কিছু ওইখান থেকে সিকুয়েন্সিয়ালি কপি করে নিয়ে বা ওইখান থেকে কোনো কিছু ডেস্ট্রয় করতে পারে বা ডিস্টর্ট করতে পারে।
এই যে এরিয়াগুলোকে, তাহলে আমরা প্রথমে চিন্তা করলাম যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের ক্ষেত্রে হিউম্যান বিং যা করতে পারে মেশিন এটাই করতে পারবে। আবার একটু পরে এসে আমরা বলতেছি যে মেশিনকে এমন ভাবে টার্নিং টেস্ট করানো হয় যে আসলে কে অপারেট করছে, এটা কি মেশিন না হিউম্যান বিং, এটাও সে একটা টেকনোলজির মাধ্যমে সেপারেট করে নেয়। কারণ ওইখানেও তার আসলে কিছু প্রসেস ডেভেলপমেন্ট আছে, কিছু ইনভলভমেন্ট আছে, যেখানে কম্পিউটারের সাথে অন্য অন্য ওয়েবসাইট বা আদার যে নেটওয়ার্কিং বা আদার্স কি বলে পেরিফেরাল ডিভাইস গুলো থাকে ওইগুলো তারা সিকিউর করার চেষ্টা করে সেভারেল কমিউনিটি থেকে বা সেভারেল বিভিন্ন ধরনের আনঅথরাইজ অ্যাক্সেস থেকে বা আনঅথরাইজ হ্যাকিং থেকে। তাহলে আমরা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের দুইটা পার্টই জানলাম, একটা হচ্ছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কি কাজ করতে পারে এআই এর পার্ট, আবার এআই কে কিভাবে মেশিন সেপারেট করতে পারে তার নিজের পজিশন থেকে, ওইটারও একটা যায়। তাহলে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের ডেফিনেশনের পরে আসে ডোমেইন অফ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। তাহলে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কয়টা ডোমেইনে কাজ করে, তাহলে এটা মেজর কিছু এরিয়া আছে, সেই মেজর এরিয়াগুলোতে সে আসলে তার কার্যক্রমগুলো করে। আমাদের এখানে তিনটা মেজর এরিয়া আছে বা থ্রি ডোমেইনস আছে, দুইভাবেই বলতে পারে, বলে যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের মেজর এরিয়া তাহলে হচ্ছে তিনটা, অথবা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের ডোমেইন কয়টা সেখানেও তিনটা। তাহলে মেজর তিনটা ডোমেইনের মধ্যে আমাদের এক নাম্বার ডোমেইন হচ্ছে কগনিটিভ সায়েন্স, তারপর আছে রোবোটিক সায়েন্স, এবং লাস্টে আছে ন্যাচারাল ইন্টারফেস। তাহলে এই তিনটারও আবার নিচে আমাদের আলাদা আলাদা করে ডেফিনেশন দেওয়া আছে, এবং তিনটার আন্ডারে আবার বেশ কিছু কমন প্ল্যাটফর্ম আছে যে প্ল্যাটফর্মগুলোর মাধ্যমে তারা এই রিসার্চ বা ডেভেলপমেন্ট গুলো করে নিউরো টেকনোলজি সাইকোলজির মাধ্যমে। তাহলে আমরা নিচে একটা টেবিল দেখে আসি, এটা দেখে তারপরে আমরা আবার ডিটেইলে যাব। এখান থেকে ওই তিনটা যে আমাদের বেসিক ডোমেইন বা মেজর ডোমেইন, এই তিনটাকে আমরা ডিফাইন করতে পারবো কোন ডোমেইনের আন্ডারে কি কি কার্যক্রম চলে বা কি কি করা যায়। তাহলে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স আমরা উপরে দেখছি আমাদের এই ডিসিশন ট্রির মতো দেখতে এটা, তারপরে নিচে আছে কগনিটিভ সায়েন্স অ্যাপ্লিকেশন, রোবোটিক্স অ্যাপ্লিকেশন এবং ন্যাচারাল ইন্টারফেস অ্যাপ্লিকেশন। এই তিনটার নিচে নিচে আবার স্পেসিফিক কিছু এরিয়া দেওয়া আছে যেগুলো আমাদের ওই আইসিএবির হ্যান্ডবুকে একদম বাই নেমে বলা আছে, এইগুলো সম্বন্ধে আমাদেরকে বেসিক আন্ডারস্ট্যান্ডিং বা লার্নিং অবজেক্টিভ গ্রো করতে হবে। তাহলে আমরা নামগুলো একটু দেখি কি কি আছে এখানে। আমরা যদি শব্দগুলোর সাথে পরিচিত হয়ে থাকি তাহলে ভালো, তাহলে খুব সহজে মনে রাখার চেষ্টা করতে হবে, নাহলে অ্যাটলিস্ট আমরা দুই তিনবার দেখে ওয়ার্ডগুলো একটু মেমোরাইজ করার চেষ্টা করি, তারপর আমরা এগুলো প্রত্যেকটা ওয়ার্ডকে ডিফাইন করব, মানে প্রত্যেকটা টপিকসকে ডিফাইন করব। তাহলে আমরা কি একটু বুঝতে পারলাম কি কি টপিকস আমাদের এখানে কভার করতে হচ্ছে? জি স্যার। আচ্ছা, তাহলে আমরা একটু এইটাকে যদি অন্যদিকে রেখে আমরা আমাদের আন্ডারস্ট্যান্ডিং ক্লিয়ার করার চেষ্টা করি, যে আমরা আসলে এই নামগুলো মনে রাখতে পারছি কিনা, এগুলো একটু মনে রাখা জরুরি। এগুলো মনে রাখতে না পারলে পরবর্তীতে হারায় যাব, কোথায় পড়ছি কি পড়ছি হারায় যাব। তাহলে আমরা একটু মনে রাখার চেষ্টা করি যে আমাদের কি কি টপিকস আছে। প্রথমে আছে হচ্ছে আমাদের আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, এটার নিচে তিনটা ডোমেইন, তিনটা মেজর ডোমেইন কি কি, কগনিটিভ সায়েন্স অ্যাপ্লিকেশন, তারপর রোবোটিক্স অ্যাপ্লিকেশনস, তারপর হচ্ছে কি ন্যাচারাল ইন্টারফেস অ্যাপ্লিকেশনস। এই তিনটা নিচে অ্যাপ্লিকেশন। কি আছে একটু কারোর যদি মনে থাকে দেখি আমরা মনে রাখতে পারছি কিনা কিছু। প্রথমে আছে কি কগনিটিভের নিচে এক্সপার্ট সিস্টেম, লার্নিং সিস্টেম, তারপর আছে লার্নিং সিস্টেম, ফুজি লজিক, ফুজি লজিক, হুম, জেনেটিক অ্যালগরিদম, জেনেটিক অ্যালগরিদম, আর ইন্টেলিজেন্ট ন্যাচারাল নেটওয়ার্ক, হুম,
ইন্টেলিজেন্ট এজেন্ট, এটা আসলে নিউরাল নেটওয়ার্কস হবে, ন্যাচারাল না মনে হয় নিউরাল, যাই হোক। নিউরাল নেটওয়ার্ক। তাহলে আমরা একটু আরেকভাবেও মনে রাখার চেষ্টা করি যে আমাদের কগনিটিভ সায়েন্সের নিচে সাবডোমেন আছে আমাদের হচ্ছে কয়টা, 6টা। ছয়টা। তারপরে আছে হলো 5টা, তারপর আছে হলো 4টা। 4টা। মানে আমরা এইভাবে মনে রাখতে পারি, প্রথমে অনেক বেশি, তারপরে কম, তারপর আরেকটু কম। তাইলে আমাদের খেয়াল থাকবে যে আমাদের প্রথম পার্টে কয়টা নেম ছিল। তাহলে কগনিটিভ সায়েন্স অ্যাপ্লিকেশনস এর নিচে আমাদের আছে হলো 6টা, রোবোটিক্স অ্যাপ্লিকেশনের স্যার নিচে আছে 7টা, কগনিটিভ সায়েন্সের নিচে 7টা। 7টা না স্যার, 6টাই। 6টাই ছয়টা। তো হওয়ার কথা, 6টাই হওয়ার 6টা কথা। স্যার, 6টা। আমরা আবার যাই পিছনে, 6টাই হওয়ার কথা, 6টা। 6টা, তারপর আছে 5টা, তারপর আছে 4টা। এইভাবে মনে রাখতে পারি আমরা, যদি দু একটা আমাদের মিসিং হয়ে যায় কোনো কারণে তখন আবার রিকল করার চেষ্টা করতে পারবো। তাহলে এই যে আমরা কগনিটিভ সায়েন্সের নিচে 5টা বা 6টা যাই দেখতেছি, 6টা পার্ট: এক্সপার্ট সিস্টেম, লার্নিং সিস্টেমস, তারপরে ফুজি লজিক, জেনেটিক অ্যালগরিদম, নিউরাল নেটওয়ার্কস, ইন্টেলিজেন্ট এজেন্টস। এই শব্দগুলো সম্বন্ধে আমাদেরকে ভালোভাবেই ক্লিয়ার হতে হবে। এক্সপার্ট সিস্টেমটা কি আসলে, শব্দ থেকে আমরা একটু বুঝি, তাই না? জি স্যার। এক্সপার্টের সাথে সিস্টেম যুক্ত হয়েছে, এটা খুবই সাধারণ একটা শব্দ। তাহলে এই এক্সপার্ট সিস্টেমকে যদি আমরা একটু ভেঙে নিজেদের আইডিয়া ক্লিয়ার করতে চাই যে এক্সপার্ট সিস্টেমটা কি, বা যদি আপনি নিজে থেকেই বলেন যে হোয়াট ইজ এক্সপার্ট সিস্টেম, তাহলে আপনার ডেফিনেশন কি হবে, আমরা কি বুঝি? Expert system means sir skill and experience system. জি, অন্য কেউ যদি শেয়ার করেন, আমরা একটা একটা জানলাম ভাইয়ের কাছ থেকে, অন্য কেউ যদি শেয়ার করেন তাহলে দেখা যাবে যে আমরা সবাই মিলে মনে রাখার চেষ্টা করতে পারি। হ্যাঁ, এগুলো কিন্তু খুব কঠিন করে বলার দরকার নেই, আমরা শুধু আমাদের আন্ডারস্ট্যান্ডিংটা ক্লিয়ার করি। স্যার এক্সপার্ট সিস্টেম হচ্ছে একটা ইনফরমেশন সিস্টেম, যেটা হচ্ছে একটা স্পেসিফিক অ্যাপ্লিকেশন বলে। আচ্ছা, আমরা একটু সহজ Well, I করে mean, knowledge to right use. আমরা আমরা একটু সহজ করেই বলি, এত কঠিন করে চিন্তা না করি। আমরা খুব সহজ করে যদি চিন্তা করি যে যেহেতু এখানে আমরা টেকনোলজি নিয়ে পড়ছি, কম্পিউটার প্রোগ্রাম বা সিস্টেম লাগবেই। তাহলে এক্সপার্ট সিস্টেম ইজ এ কম্পিউটার প্রোগ্রাম দ্যাট ইজ ডিজাইন টু সলভ কমপ্লেক্স প্রবলেমস অ্যান্ড provide decision making ability to a human expert, to like a Right. human expert. তো Right, sir. হিউম্যানের মতন করে যদি কোনো এক্সপার্ট ওপিনিয়ন কম্পিউটারই দিতে পারে তাহলে ওটাই হচ্ছে এক্সপার্ট Expert system. Right, sir. মেশিন মেশিন তো আর নিজে থেকে কিছু বলতে পারে না, মেশিনকে কোনো কিছু শিখাইতে হবে। তাহলে এক্সপার্ট সিস্টেম দুইটা কম্পোনেন্টের উপরে বেসিক্যালি ডিপেন্ড করে। তাহলে কি কি ডিপেন্ড করে, আমরা একটু আগে বলছি যে আমাদের হিউম্যানের মতন করে ডিসিশন দিতে হবে এক্সপার্ট। তাহলে এক্সপার্ট হইতে হলে তার একটা নলেজ বেস লাগবে এবং জি তার স্যার। একটা ইনফারেন্স ইঞ্জিন লাগবে। নলেজ বেসটা ব্যবহার করে সে রিকোয়ারমেন্ট অনুযায়ী ডিসিশনগুলোকে সাজেস্ট করবে বা ডিসিশনগুলোকে প্রোভাইড করবে। তাহলে এক্সপার্ট সিস্টেমের ডেফিনেশনের ক্ষেত্রে আমরা যেটা বুঝলাম যে কম্পিউটার সিস্টেম প্রোগ্রাম দ্যাট ইজ ডিজাইন টু সলভ কমপ্লেক্স প্রবলেমস, টু প্রোভাইড ডিসিশন মেকিং অ্যাবিলিটি লাইক এ হিউম্যান এক্সপার্ট। এবং পরবর্তীতে আমরা জানছি যে মেশিন যেহেতু নিজে থেকে কিছু করতে পারে না, ওকে ইনবিল্ড একটা হাইপোথেটিক্যাল জিনিস শিখিয়ে দিতে হবে। সে শেখানোর পার্টটা দুইটা ডিপেন্ড করে, দুইটা অংশের উপরে। একটা অংশ হচ্ছে নলেজ বেস, মানে দুইটা কম্পোনেন্ট এক্সপার্ট সিস্টেমকে ডেভেলপ করতে ব্যবহার করা হয়, এ নলেজ বেস অ্যান্ড অ্যান ইনফারেন্স ইঞ্জিন। তাহলে ইনফারেন্স ইঞ্জিন এবং নলেজ বেস এই দুইটা কম্পোনেন্টের সমন্বয় ছাড়া আসলে একটা এক্সপার্ট সিস্টেম ডেভেলপ করা সম্ভব না, বা ইন্টেলিজেন্স সম্ভব ডেভেলপ না। করা সম্ভব না। তাহলে মেশিন যেহেতু নিজের থেকে কোনো ডিসিশন দিতে পারবে না, আবার বলা হচ্ছে যে এক্সপার্ট সিস্টেম লাইক হিউম্যান বিং ডিসিশন দিবে, তাহলে ওকে হিউম্যান বিং এর মতো বিহেভ গুলো আগে থেকেই শিখিয়ে দিতে হবে, বা হিউম্যান বিং এর মতো করে ডিসিশন মেকিং এর যে পদ্ধতিগুলো বা কিভাবে করা যায় এটা তাকে আগে থেকেই শিখিয়ে দিতে হবে। এই শেখানোর প্রক্রিয়াটা আমাদের এক্সপার্ট সিস্টেম দুইটা কম্পোনেন্টের উপর ডিপেন্ড করে। এক নম্বর কম্পোনেন্ট হচ্ছে নলেজ বেস, তাকে আগে ওই সাবজেক্ট ম্যাটারের উপর নলেজ দিতে হবে, বেসিক নলেজ, এক্সটেন্সিভ নলেজ, মডারেট নলেজ যা লাগে
একটা টোটাল নলেজ বেস গ্রো করতে হবে ওইখানে। পাশাপাশি ওই নলেজ থেকে যেন সে ইনফরমেশনটাকে রিট্রিভ করে ডাটা মাইনিং করে সাজেস্ট করতে পারে বেস্ট ওয়েতে লাইক এ হিউম্যান বিং। এই জন্য লাগবে একটা ইনফারেন্স ইঞ্জিন। এখন ইনফারেন্স ইঞ্জিন জিনিসটা কি, এটাও আমাদের একটু ক্লিয়ার হওয়া দরকার। তাহলে আমরা কি বুঝতেছি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের বিভিন্ন পার্ট গুলো? আমরা কিন্তু ধরেন বইয়েরটা মুখস্থ করে যে সবসময় বলতেছি তা না, আমরা কিছু জিনিস নিজেদের থেকে শেয়ার করতেছি যেন আপনাদের আন্ডারস্ট্যান্ডিংটা একটু গ্রো করে। তাহলে আমরা বলছিলাম যে আমাদের এক্সপার্ট সিস্টেম গ্রো করার জন্য আমাদের দুইটা কম্পোনেন্ট দরকার। একটা কম্পোনেন্ট হচ্ছে একটা নলেজ বেস, আর একটা হচ্ছে ইনফারেন্স ইঞ্জিন। তাহলে ইনফারেন্স ইঞ্জিন কি এটাও জানা দরকার। ওই যে আমরা শুরুতে আমাদের আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের ডেফিনেশনে দেখে আসছিলাম না, এ সেট অফ টেকনোলজি, অনেক কিছু মিলে একটা টেকনোলজি হচ্ছে। তাহলে এখানে আমাদের কি করণীয়, যে সফটওয়্যারটা আমরা ব্যবহার করব বা যে সফটওয়্যার কম্পোনেন্টটা ব্যবহার করব, ওইটা কি করতে পারবে নিজে থেকেই, সে নিজে থেকেই লজিক্যাল রুলস গুলো ব্যবহার করতে পারবে, ডাটাকে অ্যানালাইজ করতে পারবে এবং ডিসিশন নেওয়ার ক্ষেত্রে বা ডিসিশন কনক্লুশন ড্র করতে পারবে। তাইলে ইনফারেন্স ইঞ্জিনের একদম যদি আমরা বাংলায় বলি, ইনফারেন্স ইঞ্জিনের কাজ হচ্ছে সফটওয়্যারের, এটা একটা সফটওয়্যারের একটা কম্পোনেন্ট, যেই কম্পোনেন্ট করতে পারবে কি ডাটাগুলোকে লজিক্যাল রুলস অনুযায়ী অ্যানালাইসিস করতে পারবে, ওখান থেকে ডিসিশন মেকিং করতে পারবে, অথবা ডিসিশন মেকিং না করলেও একটা কনক্লুশন ড্র করে সাজেস্ট করতে পারবে এক্সপার্টের মতো করে। এখন ডিসিশন, এক্সপার্টরা যে ডিসিশন দেয় সবকিছু তার আমরা মেনে নেই না, আমরা হয়তো তার ডিসিশন নিয়ে তার কাছ থেকে শুনে আমাদের মধ্যেও কিছু করতে পারে। এই জন্য বলা হচ্ছে যে সব ক্ষেত্রে যে ও ডিসিশন দিবে এরকম না, সে কনক্লুশন ড্র করতে পারে। তাহলে ইনফারেন্স ইঞ্জিনটা কি আমরা যদি কেউ বুঝায় বলতে পারি, একটু হেল্প করেন আমাদেরকে। স্যার, ইনফারেন্স ইঞ্জিন হচ্ছে একটা সফটওয়্যার কম্পোনেন্ট যেটা হচ্ছে লজিক্যাল ইয়েগুলোকে অ্যানালাইজ করতে পারে, করে একটা ডিসিশন মেক করে, অথবা ডিসিশন মেক না করলেও হচ্ছে আমাদেরকে একটা ফাইনাল একটা দিতে পারে আর কি, কনক্লুশন ড্র করতে পারে। কনক্লুশন ড্র করতে পারে স্যার। আমরা সবাই যদি ক্লিয়ার হই তাহলে আমরা পরবর্তী টপিকসে চলে যাব। ক্লিয়ার। স্যার, এক্সপার্ট সিস্টেমের কি একটা এক্সাম্পল দেওয়া যায়? অবশ্যই দেওয়া যায়, কেন দেওয়া যাবে না। আমরা যেহেতু এক্সপার্ট সিস্টেমের এই পর্যন্ত জানলাম, এক্সাম্পলও তো আমরাই বের করতে পারি। দেখি আমাদের মাথা থেকে বের হয় কিনা, একটু চেষ্টা করি। 10 সেকেন্ড 20 সেকেন্ড, তারপর আমি তো সহযোগিতা করার জন্য আছি। স্যার যেমন আমরা যে অ্যাকাউন্টিং সফটওয়্যার যেগুলো ইউজ করি, জি সফটওয়্যার তো কমান্ড তো মানুষই দেয়। জি। এই কমান্ড গুলার, এটা যেহেতু মানুষই তৈরি করছে, কমান্ড দিলে আপনি যেভাবে জার্নাল নামটা দিই, জার্নাল যেন যাওয়ার কথা ঠিক সেই জায়গায় চলে যাবে কমান্ড দেওয়ার পরে। আরো দু একজন একটু আমরা শেয়ার করি। স্যার এআই টুলস যে জেমিনাই গুলো তো এক্সপার্ট কাইন্ড অফ আমাদের ডিসিশন মেকিং বা ডিসিশন দিতে পারে, ওয়েদার ইট ইজ রাইট অর রং, মানে কোনো কনক্লুশন ড্র করতে পারে। আই গেস এগুলো কি হবে? এগুলোই হবে। আমরা এআই টুলস নিয়েই আমরা সমস্ত আলোচনা করতেছি। এআই টুলসেরই একটা কম্পোনেন্ট আমাদের হচ্ছে এক্সপার্ট সিস্টেম, জি অবশ্যই স্যার। হবে। হ্যাঁ, বেসিক, এই টুলসটা স্যার। হ্যাঁ এআই টুলসেরই একটা পার্ট হচ্ছে এক্সপার্ট সিস্টেম। তাহলে সরাসরি এক্সপার্ট সিস্টেম আমাদের হাতের কাছে আছে কিনা আমরা একটু খোঁজার চেষ্টা করি। আমরা তো এক্সপার্ট সিস্টেমের ডেফিনেশনটা সবাই মোটামুটি আমার মনে হয় যে ক্লিয়ার। দেখি খুঁজে পাওয়া যায় কিনা, মনে থাকবে তাহলে আমাদের সবার।
জি, বুঝতে পারিনি। তার বিভিন্ন হইতে পারে কিনা, ওই যে আমাদের যেমন আইসিবি তে দেখলাম ইন্টিগ্রেশন করছে, যেমন চ্যাটবট টাইপের যে বিভিন্ন ধরনের ফিডব্যাক দেয়, এগুলো কিছু এক্সপার্ট সিস্টেমে আওতাভুক্ত হবে কি? যে চ্যাটবট যেমন আমরা কিছু ইনপুট দিলে ও ওর মতো করে একটা ডিসিশন দেয়, বা অনেক কিছু ইনপুটেড থাকে, কিছু আবার আগে প্রি ডিটারমাইন্ড থাকে। তাছাড়াও কিছু জিনিস হয়তো ও নিজে সার্ফিং করে, এআই যেগুলো আছে আর কি, যেমন এআই বট যেগুলো বলে আর কি স্যার, এগুলা কি এক্সপার্ট সিস্টেম ধরা যেতে পারে কি স্যার? যদি বটের কথা বলেন তাহলে বট এক্সপার্ট সিস্টেম, বাট এআই যদি বলি আমরা, ওই যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা চ্যাটবট যেটা বলি, তো ওখানে আসলে কোনো একটা স্পেসিফিক সাবজেক্টের উপরে সে এক্সপার্ট না, সেগুলো ওভারঅল নলেজ দেয়। তো আমাদের এক্সপার্ট সিস্টেমে আমরা একটু আগে বলছি যে একটা ডিটেল নলেজ বেস থাকবে, যে যদি ওই সাবজেক্ট ম্যাটারে সব ধরনের নলেজ থাকে এবং সে হলো প্রুডেন্ট প্রুডেন্ট ডিসিশন দিতে পারে, তাহলে ওইটা এক্সপার্ট সিস্টেম। কারণ আমরা আরেকভাবে বলতে পারি যে আমরা যখন কোনো ব্যাংকের ওয়েবসাইটে লগ ইন করি, তো ওইখানে দেখবেন যে একটা ইএমআই ক্যালকুলেশনের টেবিল দেওয়া থাকে। তো ইএমআই ক্যালকুলেশনের টেবিলে আমরা তো এটা ব্যবহার করি, এই জন্যই কমন এক্সাম্পলটা আমরা সামনে নিয়ে আসতেছি। তো ইএমআই টেবিলের ওইখানে দেখবেন যে আপনার কিছু ডাটা ইনপুট দিতে হয়, আর কিছু আসলে ডাটা ওই এআই সিস্টেম থেকে, ইএমআই টেবিল থেকে সাজেস্ট করে। লাইক হচ্ছে যে আপনার রিপেমেন্ট করার কত ক্যাপাসিটি আছে, আপনি একটা লোন বা বরোয়িং নিতে চান, কত মাসে পরিশোধ করলে বা ইএমআই সাইজটা কতটুকু হলে আপনার জন্য সহজ হয়, বা ইন্টারেস্ট রেট কোন পর্যন্ত আপনি অ্যাভেল করতে পারেন। লাইক যে আপনি ধরেন 10 লাখ টাকার লোন নিতে চান, 3 বছরে পরিশোধ করতে চান, ইন্টারেস্ট রেট হচ্ছে 10%, তাহলে আপনার মান্থলি কত টাকা পরিশোধ করতে হবে। কিছু ইনফরমেশন ওইখানে দিলে সে এক্সপার্ট সিস্টেম থেকে আপনাকে মানে রিপ্লাইটা দিয়ে দেয় অটোমেটিক্যালি। ওই যে আমরা একটু আগে বললাম যে ওইখানে একটা নলেজ বেস থাকে, কারণ ওই সিস্টেমের ব্যাকগ্রাউন্ডে এই ক্যালকুলেশন গুলো আগে থেকেই দেওয়া আছে, যে ইন্টারেস্ট রেট কত হইলে, কত মাস মেয়াদি, কত টাকার লোন হলে তার ইএমআই সাইজ কত হবে, অথবা ইএমআই সাইজ দিলে ওটার ইন্টারেস্ট রেট কত বের করা যায়, বা ইনস্টলমেন্ট সাইজ দিলে প্রিন্সিপাল এবং ইন্টারেস্ট কত এটা বের করা যায়, বিভিন্ন কিছু এখান থেকে রেজাল্ট গুলি আনা যায়। ওই পার্টটা আমাদের আসলে ভিতরে একটা এক্সপার্ট সিস্টেম ডেভেলপ করা আছে, মানে হচ্ছে একটা নলেজ বেস দেওয়া আছে এবং একটা ইনফারেন্স ইঞ্জিন ওইখানে ডিজাইন করা আছে। আমরা যে ইনস্ট্রাকশন দিচ্ছি ওই ইনস্ট্রাকশনটাকে লজিক্যালি নিয়ে সে রিক্যালকুলেশন করে ওপিনিয়ন ড্র করার জন্য ইনফরমেশন দিয়ে দিচ্ছে। এটা আমাদের একদম প্র্যাকটিক্যালি আমরা হয়তো অনেকেই ব্যবহারও করেছি বিভিন্ন ব্যাংকের ওয়েবসাইট থেকে, আইডিয়ালি আর কি। জি স্যার। স্যার আমি একটা রিসেন্টলি একটা ওই যে মানে আমাদের যে একটা লিডিং বাংলাদেশ একটা ম্যানুফ্যাকচারিং বলে যে মেডিসিন কোম্পানি সাপোজ, তো ওদের ওখানে গেছিলাম। ওরা আসলে দেখলাম ফ্যাক্টরিতে কি হয় যে অনেক ক্ষেত্রে ডিফেক্ট প্রোডাক্ট, যেমন আমি যে মেডিসিন ওষুধ কিছু ওয়েটের কারণে, যেমন ওয়েট মিসম্যাচের কারণে বা শেপ মিসম্যাচের কারণে, তো অনেক ক্ষেত্রে ওই যে মেশিন আছে একটা, যে লেজার দিয়ে ওগুলো স্ক্যান করতে থাকে, যেটা সমস্যা পায় অটোমেটিকলি ডিটেক্ট করে ওটা বের করে দেয় আর কি। এটা কি হ্যাঁ, স্যার এক্সপার্ট সিস্টেম বলা যেতে পারে, যে এটাও কাইন্ড অফ ওর ভিতরে তো সব ইনফরমেশন দেওয়া আছে, ও ওটা দেখতেছে। ওটা ওটা ওটাও এক্সপার্ট সিস্টেম, কারণ ওই ওই কোয়ালিটি চেকিংটা হিউম্যান বিং করতো, হিউম্যান বিং এর বদলে মেশিনকে দিয়ে তারা ওই কোয়ালিটি চেকিংটা করাচ্ছে। জি জি স্যার, জি স্যার, জি। তো আমাদের এআই এর প্রথম শর্তই ছিল যে হিউম্যান বিং যেগুলো করতে পারে যেন ওইটা আসলে আমরা মেশিন দিয়ে করাইতে পারি। জি স্যার, এটা তো হিউজ এক্সাম্পল হতে পারে। হুম, যে এটা এক্সাম্পল হতে পারে। আচ্ছা, নেক্সট আমাদের আছে হচ্ছে লার্নিং সিস্টেম। এটা খুব কঠিন কিছু না, আমরা সবাই মোটামুটি জানি যে আমাদের লার্নিং সিস্টেম বলতে কি বোঝায়। আমরা অনেক জায়গা থেকে সফটওয়্যারে, ইন্টারনেটে লার্নিং করে থাকি, বা আমরা অনেক জায়গা থেকে লার্নিং এর হেল্প নিই। কমন যেটা আমাদের জানা দরকার সেটা হচ্ছে যে ফুজি লজিকটা জিনিসটা কি, আর জেনেটিক অ্যালগরিদমটা কি। এই দুইটার মধ্যে একটু কিছু সমন্বয় আছে, বাট আমরা দুইটাকে আলাদা আলাদা ভাবে চিন্তা করি। প্রথমে ফুজি লজিক, এই শব্দটার সাথে আমরা পরিচিত। না স্যার। এই ফুজি, তাহলে ফুজি শব্দের বাংলা অর্থ কি এটা কি জানা দরকার, তাহলে মনে থাকবে, তাহলে মনে থাকবে না। অস্পষ্ট, শব্দের সাথে পরিচিত অস্পষ্ট না বা স্যার। ঝাপসা। ঝাপসা, হ্যাঁ। তো এখন এই এই ঝাপসা জিনিসটারে কিভাবে লজিকের মধ্যে আনা যায়? হ্যাঁ, তাহলে এইটা, যে জিনিসটা আসলে ক্লিয়ার না, বোঝা যাচ্ছে না, ওইটাকে একটা লজিকের মধ্যে নিয়ে এসে ওইখান থেকে ইনফরমেশনকে রিট্রাইভ করা। তাহলে যেটা ঝাপসা, তাহলে ওইটাতে কি হয়, কোনটা সঠিক আমরা আগে থেকে জানি না। যখনই আমরা কোনটা সঠিক জানি না, তখন এর সাথে একটা শব্দ চলে আসে, সেটা হচ্ছে কি, ভ্যারিয়েবল। যখনই আমরা কনফার্ম না বা ডিফাইন না কোনো বিষয়ে, কোনো টপিকসে, তখন ওইখানে যখন বিভিন্ন অপশন গুলো আসে, বিভিন্ন অ্যাপ্রোচ আসে, তখনই আমরা বলি ভেরিয়েবল। এই যে ভেরিয়েবল অ্যাপ্রোচ গুলোকে প্রসেস করা হয়, এবং ওইখানে মাল্টিপল পসিবিলিটিস থাকে, এবং ওই ভ্যালু গুলোকে
ট্রুথ ভ্যালুতে নিয়ে আসা বা প্রসেস ভ্যালুতে নিয়ে আসা সেম ভেরিয়েবলের আন্ডারে এখানে যে লজিকটা ইউজ হয় এটা হচ্ছে ফুজি লজিক। তাহলে আমরা যদি কোনো অ্যাপ্রোচ এভাবে অ্যাপ্লাই করি যেখানে ভেরিয়েবল প্রসেসিংটা আছে এবং এখানে মাল্টিপল পসিবল রেজাল্ট পাওয়া সম্ভব, ওইখান থেকে আমাদের বেস্ট পসিবল ম্যাচ বা সেম ভেরিয়েবল গুলোকে খুঁজে বের করার প্রক্রিয়াটা হচ্ছে আমাদের ফুজি লজিক সিস্টেম। তাহলে এখানে বিভিন্ন অ্যাটেম্প নিয়ে আমাদেরকে প্রবলেম সলভ করার ক্ষেত্রে চেষ্টা করা হয়। তাহলে এখানে যেটা হয়, আমরা বিভিন্ন অপশনগুলো খোঁজার চেষ্টা করি, তারপরে হচ্ছে যে ওখানে বিভিন্ন স্পেকট্রাম বা ডাটা বা বা হিউরিস্টিক্স এগুলো ইউজ করে আমরা আমাদের প্রবলেমগুলোকে সলভ করার চেষ্টা করি। যেমন ব্যক্তি মানুষ যেরকম করে কি বিভিন্ন অপশন বিভিন্ন ভাবে ট্রাই করে, একটা অপশন না হলে আরেকটা অপশন, আরেকটা না হলে আরেকটা অপশন, এরকম বিভিন্ন অপশন ট্রাই করে। ওই অপশনগুলো বিভিন্ন ভেরিয়েবল অ্যাপ্রোচে প্রসেসিং করা হয়। এই প্রসেসিং করে যে প্রবলেম সলভিং বা সেম ভেরিয়েবল আনার ক্রাইটেরিয়া, এটা হচ্ছে ফুজি লজিক। তাহলে আমরা ফুজি লজিকের মিনিংটা বা ডেফিনেশনটা ক্লিয়ার কিনা? এবং ফুজি লজিকের ক্ষেত্রে কিন্তু আমাদেরকে রিয়েল নাম্বার কনফার্ম করতে হয়, 0 এবং 1, যেটা আমাদের আসলে ডিজিটাল নাম্বার। তো এটা একটু ক্লিয়ার না স্যার, জিনিসটা মানে বুঝলাম না। এটা ভ্যারিয়েবল 0 1, তো এখানে যে ইনফিনিটি না ইনফিনিটি আমার যেমন আমার তো এখানে কোনো ফিক্স বা কোনো নির্ধারিত কোনো আমার মানে ডিটারমাইন্ড হয় 0 হয় 1 এমন তো এটা 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 আসলে এটা অনেকটা অনেকটা বলতে চাইলে আমরা বলতে পারি এরকম ট্রু এবং ফলস বা ট্রুথ ভ্যালু, মানে কোনটা সঠিক। তো সঠিক তো আসলে আপনাকে অল্প সঠিক, হাফ সঠিক, বেশি সঠিক এটা বলার কোনো সুযোগ নাই। সঠিক মানে সঠিক। সঠিক হইলে আপনার লজিক যদি থাকে যে 0 হইলে সঠিক, তাহলে 0 সে কনফার্ম করবে। আর যদি লজিকটা এমন হয় যে 1 হইলে সঠিক, তাহলে 1 কনফার্ম করে। এখন পয়েন্ট হাফ অথবা 0.5 এরকম করার আসলে কোনো সুযোগ নেই। এই জন্য বলা হয়েছে যে ওইখানকার ট্রুথ ভ্যালুটা কনফার্ম করা, যে আসলে রিয়েল ভ্যালু যেটা আমরা চাই আমাদের লজিকে, যেটা রিয়েল ভ্যালু সেটাই কনফার্ম করার, যে বিভিন্ন ভেরিয়েবল অপশন এবং ভেরিয়েবল অপশন থেকে আমরা রিয়েল ভ্যালুতে বা রিয়েল নাম্বারে পৌঁছাই বা কনফার্ম করি লজিক্যালি, ওই পার্টটুকু হচ্ছে ফুজি লজিক। এটা হয়তো আমাদের জন্য একটু কমন টার্ম না, এই জন্য প্রথম দিকে আমাদের এরকম মনে হইতে পারে, আর আমরা যখন আরো ডিটেইল আলোচনা করবো তখন আমাদের কাছে হয়তো কিছুটা আইডিয়ালি সহজ হইতে পারে। জি স্যার, এটা কি স্যার মানে নর্মালি কোনো এক্সাম্পল বা আছে কি জাস্ট এমনি বোঝার জন্য আর কি? যে কারণ আমার তো ভেরিয়েবল তো 0 1, ফাজি লজিক মানে বলতেছে মানে ফুজি লজিক যেটা বলে আর কি, মানে আমার এখানে তো অস্পষ্ট কোনটা আমার মানে আমার তো 100% ডিটারমাইন্ড ভেরিয়েবল না আমার কাছে, হয় 0 হয় না হয় 1, এরকম তো না আমার তো হ্যাঁ, অসংখ্য ভেরিয়েবল এখানে আছে আই গেস, নাকি স্যার 0 1 এর মাঝখানে? অনেকগুলো অনেকগুলো ভেরিয়েবল থেকে রিয়েল ভ্যালুতে পৌঁছানোর যে প্রক্রিয়া, যে লজিক, এই লজিকটাই আসলে এখানে অ্যাপ্রোচ হিসেবে ব্যবহার করা হয়। তাহলে এখানে ওই এমন অ্যাপ্রোচ ব্যবহার করা হয় যেটা থেকে আমরা সঠিক রেজাল্ট কোনটা, যেটাকে অনেক ক্ষেত্রে বলে যে ডিগ্রি অফ ট্রুথ, এই শব্দটা আমরা অনেক জায়গায় পেয়েছি। যে ডিগ্রি অফ ট্রুথ, যেটা যেই ভ্যালু বা যেই অ্যাপ্রোচের মাধ্যমে কনফার্ম করা হয়, এবং যেটার মাধ্যমে ইউজুয়ালি আমরা ট্রু অর ফলস মানে সত্য অথবা মিথ্যা দুইটার যে কোনো একটা ডিফাইন করতে পারি, ওই লজিকটাই সিস্টেমটাই হচ্ছে ফুজি লজিক। এবং এটা স্ট্যান্ডার্ড ওয়েতে বা ইনটেন্ডেড মডেল ওয়েতে এগুলো ব্যবহার করা হয়। কারণ ওই যে একটু আগে আমরা যেটা বললাম যে আমাদের এক্সপার্ট সিস্টেমের মধ্যেও দুইটা পার্ট থাকে, একটা হচ্ছে তার একটা নলেজ বেস আর একটা ইনফারেন্স ইঞ্জিন। এখানেও আসলে আমাদের কতগুলি ভেরিয়েবল ল্যাঙ্গুয়েজটিক আগে থেকেই ডিজাইন করা থাকে, এবং আমাদের কিছু ফুজি লজিকের সেট থাকে, অ্যাপ্রক্সিমেট বেস্ট সেটটা ম্যাচ করলেই তখন আসলে ওইটাকে কনফার্ম করা হয়। আমরা নিচে আরো বইয়ের মধ্যে আরো ডিটেল পাবো, এখন আমরা শুধু টপিকস গুলোকে সবাই মিলে ক্লিয়ার হওয়ার চেষ্টা করছি আর কি। জি জি স্যার। এরপরে আছে আমাদের জেনেটিক অ্যালগরিদম। প্রথমে আমরা ইংরেজি শব্দগুলোকে একটু অনুবাদ করার চেষ্টা করি, তাহলে মনে থাকবে, যেহেতু এই টার্মগুলো আমাদের জন্য অনেকের কাছে হয়তো নতুন। তো আমরা চেষ্টা করছি নতুন শব্দগুলোকে সবার কাছে বোধগম্য করতে আর কি। অনেকের কাছে মনে হইতে পারে এটা আবার কি বলে, বই না পড়ে উনি নিজে নিজে কথা বলে, এটা কারণ হচ্ছে যে এই শব্দগুলি যেহেতু নতুন, এগুলো আমরা যতটা ক্লিয়ার হতে পারবো আমাদের পরবর্তী পড়তে বা এগুলো দেখলে ভালো লাগবে বা পড়তে আনন্দ পাবো আর কি। নাইলে একটা ভয় ভীতি কাজ করে আমি দেখছি অনেকের মধ্যে, শব্দগুলো অপরিচিত হওয়ার কারণে। তাহলে জেনেটিক অ্যালগরিদম আমরা একটু ভেঙে বলার চেষ্টা করি কিভাবে করা যায়।
এটা এখানে যেহেতু আমরা এই অ্যালগোরিদম দেখতেছি, অ্যালগোরিদম তখনই ব্যবহার করে যেখানে কোনো ধরনের সার্চ অথবা অ্যাডাপটিভ কিছু থাকে, বা সংক্ষেপে যেটাকে বলে অ্যাডাপটিভ হিউরিস্টিক সার্চ। তো এরকম যদি কোনো ব্যাপার থাকে তখনই আসলে আমাদের এই জেনেটিক অ্যালগোরিদমের ব্যবহার করে। তাহলে এটা একটা মেথড ফর সলভিং বোথ বোথ টাইপ অফ অপটিমাইজেশন, বোথ টাইপ অফ প্রবলেমস। বোথ বলতে কি কি, একটা হচ্ছে কনস্ট্রেইনড অ্যান্ড আনকনস্ট্রেইনড। তো আমাদের যেই মেথডের মাধ্যমে কনস্ট্রেইনড এবং আনকনস্ট্রেইনড প্রবলেমগুলোকে সলভ করা হয় অথবা অপটিমাইজ করা হয় বেসড অন ন্যাচারাল সিলেকশন, তাহলে এই সিলেকশন প্রসেসে কি কি থাকবে? একদম আমরা একটু আগেই বলছি হিউম্যান বিং এর মতন, যেখানে প্রসেস অফ ড্রাইভস বায়োলজিক্যাল ইভলিউশন। তাহলে জেনেটিক অ্যালগোরিদম বোঝার জন্য আমরা এভাবে বলতে পারি, জেনেটিক অ্যালগোরিদম is a method for solving both constrained and unconstrained optimization problems that is based on natural selection. ন্যাচারাল সিলেকশনটা কিসের উপর বেস করা হবে? দ্য প্রসেস দ্যাট ড্রাইভস বায়োলজিক্যাল ইভালুয়েশন। বায়োলজিক্যাল ইভলিউশনের মধ্যে যা থাকে ওই পার্টটুকু কনসিডার করে আমরা যদি প্রবলেম সলভিং মেথড ডেভেলপ করি, যেটা দুই ধরনের প্রবলেমকে সলভ করতে পারে, কনস্ট্রেন্ট প্রবলেম অ্যান্ড আনকনস্ট্রেন্ট প্রবলেম। এই দুইটা প্রবলেম যখন সলভ করতে পারে এবং বায়োলজিক্যাল ইভলিউশনের প্রসেসের মাধ্যমে, তখনই আসলে এটা জেনেটিক অ্যালগোরিদম হিসাবে কাজ করে। জেনেটিক অ্যালগোরিদমের বেসিকটুকু আমরা আগে ক্লিয়ার হওয়ার চেষ্টা করি। এটা কি? এ মেথড বা এ সেট অফ মেথড ফর সলভিং both constrained and unconstrained optimization problems that is based on natural selection. ন্যাচারাল সিলেকশন যখনই হবে তখন যে হিউম্যান বিং এর ব্যাপার চলে আসে, ওটা হলো কি ডিরাইভস বায়োলজিক্যাল ইভলিউশন। আমরা কি বুঝতে পারছি কিছু, নাকি আমি বোঝাইতে পারি নাই? স্যার এটা কি এরকম যে জন্মগত সমাধান পদ্ধতি জন্মগত সমাধান পদ্ধতি পদ্ধতি? না, সরাসরি ওইরকম না, কারণ কনস্ট্যান্ট আনকনস্ট্যান্ট দুই ধরনের প্রবলেমই তো। এখন জন্মগত প্রবলেমগুলো কি কি আমার ঠিক ক্লিয়ার না, একটু আরেকটু আলোচনা করলে হয়তো আমি বুঝতে পারবো। বাট আমাদের এখানে প্রবলেম সলভিং মেথড ফর কনস্ট্যান্ট আনকনস্ট্যান্ট দুই ধরনেরই আছে। এইটা মাথায় রেখে যদি আমরা বলি, এবং ওইখানে যে প্রসেসটা ডেভেলপ করবে সেই প্রসেসটা ডিরাইভ বাই বায়োলজিক্যাল ইভলিউশন, এবং এখানে কি হয় ন্যাচারাল সিলেকশন থাকে, মানে এখানে আর্টিফিশিয়াল কিছু থাকে না। ন্যাচারাল যে বায়োলজিক্যাল মানুষ যেটা করতে পারে, একটা হিউম্যান বিং যেভাবে কাজ করে স্টেপ বাই স্টেপ এইগুলো ইভালুয়েশন করে বা ইভলিউশন করে তারপরে হলে প্রবলেমগুলোকে সলভ করা হয়। এই পার্টটুকু হচ্ছে আমাদের জেনেটিক অ্যালগোরিদম। আচ্ছা, এরপরে আছে আমাদের নিউরাল নেটওয়ার্কস। নিউরাল নেটওয়ার্কস এর ক্ষেত্রে আমরা নেটওয়ার্ক তো সবাই মোটামুটি খুব ভালোভাবেই জানি। নিউরাল শব্দটা আমাদের একটু মানে নিজেদের ক্লিয়ার হওয়া দরকার। নিউরালটা ক্লিয়ার হলেই নিউরাল নেটওয়ার্কটা আমরা ক্লিয়ার হয়ে যাব। তাহলে আমাদের হিউম্যান বিং এর মাথায় যে নিউরন আছে, ওই নিউরন থেকেই এই নিউরালের উৎপত্তি। ওইটাকে কি করা হয়েছে, বিভিন্ন প্যাটার্ন বা বিভিন্ন প্রোগ্রামগুলোকে রিকগনাইজ করতে ব্যবহার করা হয়েছে। তাহলে আমাদের যে প্রোগ্রামটা মাথার মধ্যে দিয়ে আছে, ওই প্রোগ্রামটা এমন ভাবে ডিজাইন করা, ওখানে কিছু প্যাটার্ন আছে, কিছু প্রবলেম সলভিং ক্রাইটেরিয়া আছে, এবং কিছু কমন ডায়াগ্রাম আছে। এইগুলোকে মাথায় নিয়ে আসলে একটা যখন নেটওয়ার্ক সিস্টেম ডেভেলপ করা হয়েছে, তখন আসলে ওইটা হচ্ছে নিউরাল নেটওয়ার্ক সিস্টেম। এটা একটা মেশিন লার্নিং মডেল দ্যাট ইউজেস নেটওয়ার্ক টু ইন্টারকানেক্টেড ইউনিটস কল্ড আর্টিফিশিয়াল নিউরনস টু প্রসেস ডাটা ইন এ ওয়ে দ্যাট রিসেম্বল দ্য হিউম্যান ব্রেইন। তাহলে হিউম্যান ব্রেইন যেভাবে কাজ করে কম্পিউটারের ভিতরে, তারা এইভাবে চিন্তা করছে যে হিউম্যান ব্রেইন যেহেতু সমস্ত কম্পোনেন্ট গুলো একসাথে করে রিয়েল টাইম কাজ করতে পারে, যে কোনো একটা পার্টে কোনো পরিবর্তন আসলে বা কোনো সেন্স আসলে সে এটাকে রেসপন্স করতে পারে বা সেন্সর করতে পারে। তাহলে কম্পিউটারের ব্রেইনটাকে এমনভাবে ডিজাইন করতে হবে যে কম্পিউটারের
যেগুলো ডায়াগ্রাম বা ডাইমেনশন দেওয়া আছে ওই ডাইমেনশনের মধ্যে যদি কোনো ধরনের চেঞ্জ আসে, কোনো ডিজাইন প্রসেস আসে বা যে কোনো প্রসেস ডাটা আসে, তাহলে ওইটাকে যেন সে সাথে সাথে ট্রেস করতে পারে হিউম্যান ব্রেইনের মতন এবং এটাকে স্ট্রাকচারালি ফাংশনাইজ করতে পারে। এই প্রক্রিয়াটাকে মাথায় রেখে আসলে এই নিউরাল নেটওয়ার্কটাকে ডিজাইন করা কম্পিউটারের। তাহলে নিউরাল নেটওয়ার্কটাও আমাদের হিউম্যান বিং এর মতন নেটওয়ার্ক বেসড একটা ম্যাথোডোলজি, মেশিন লার্নিং ম্যাথোডোলজি, যেটাকে সংক্ষেপে অনেকেই বলে যে নিউরাল এমএল, মেশিন লার্নিং ল্যাঙ্গুয়েজ। এটা একটা মডেলের উপরে কাজ করে বিভিন্ন ডাটাকে প্রসেস করার জন্য। হ্যাঁ, এবং তারা একসাথে অনেক ফাংশন বা অনেক স্ট্রাকচারাল প্রবলেমগুলোকে একসাথে সলভ করতে পারে লাইক হিউম্যান ব্রেইন। তাহলে আমরা যদি আরেকটু ডিটেইলে বলি, তাহলে কম্পিউটারের সাথে অনেকগুলো ইন্টারনেটে কানেক্টেড কম্পিউটার থাকে, যেটাকে ইন্টারনেটে কানেক্টেড কম্পিউটার হলে ওটাকে কম্পিউটারের ভাষায় বলে নোড। এই নোডগুলোকে বা আর্টিফিশিয়াল যে নিউরনস গুলো থাকবে এবং ওর সঙ্গে যে আদার্স কম্পোনেন্ট গুলো থাকবে, প্রবলেম সলভিং মেশিন বা টুলস থাকবে, সবগুলোকে একসাথে একটা নেটওয়ার্কের আন্ডারে এনে ইন্টারেক্টিভ ওয়েতে নেটওয়ার্ক বা ইন্টার কানেক্টেড নোডস গুলোর সাথে কাজ করার প্রক্রিয়াটা হচ্ছে নিউরাল নেটওয়ার্কিং সিস্টেম। এরপর আছে ইন্টেলিজেন্ট এজেন্ট। তাহলে ইন্টেলিজেন্ট এজেন্ট নিয়ে আমরা কোনো কিছু চিন্তা করে পেলাম না, কেউ কিছু বলছেন না। তাহলে ইন্টেলিজেন্ট এজেন্ট এটাও আসলে একটা সফটওয়্যার, বাট সফটওয়্যারের এটা একটা পার্ট যেটা করতে পারে দ্যাট ক্যান পারসিভ ইটস এনভায়রনমেন্ট, মেক ডিসিশনস অ্যান্ড টেক অ্যাকশন টু অ্যাচিভ গোল। তাহলে ইন্টেলিজেন্ট এজেন্ট হচ্ছে এমন একটা পার্ট কম্পিউটারের কম্পোনেন্টের সফটওয়্যারের, যে পার্ট নিজে থেকেই ওই এনভায়রনমেন্ট অনুযায়ী ডিসিশন মেকিং এর ক্ষেত্রে অ্যাকশন নিতে পারে, মানে নিজে নিজেই অ্যাকশন নিতে পারে। তার বিভিন্ন ঘটনা বা পারসেপশনের ভিত্তিতে সে নিজেই একটা ডিসিশন মেকিং বা নিজে একটা অ্যাকশন ডিজাইন করতে পারে। এটাকে আবার অন্যভাবেও বলে এটা একটা অটোমেটিক সফটওয়্যার বা অটোনোমাস সফটওয়্যার এন্টিটি দ্যাট ইন্টারেক্টস উইথ এনভায়রনমেন্ট অ্যাকমপ্লিশ স্পেসিফিক টাস্ক। স্পেসিফিক টাস্কের জন্য যে কমান্ড দেওয়া হয় ওই কমান্ডটা অটোমেটিক্যালি এই সফটওয়্যার ইন্টারেক্ট করতে পারে এবং ওই গোল বা ওই টার্গেটটা অ্যাচিভ করতে পারে। এইভাবেও ডিজাইন করা হয় ইন্টেলিজেন্ট এজেন্টের ক্ষেত্রে। তাহলে ইন্টেলিজেন্ট এজেন্টের ক্ষেত্রে আমরা কমন কিছু বলতে পারি, যেমন আমরা যারা আইফোন ব্যবহার করি তারা দেখবো যে একটা আমাদের ডিফল্ট সফটওয়্যার দেওয়া আছে বা যেটাকে ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্স বলে, আমরা কি বলি ওটাকে সিরি। এইটা হচ্ছে ইন্টেলিজেন্ট এজেন্ট। আপনি যদি কোনো প্রশ্ন তাকে করেন, ওটা অটোনোমাস একটা সফটওয়্যার, অটোমেটিক্যালি আপনার প্রশ্নগুলোকে সে জেনে বুঝে তার যে সাজেস্টেড অ্যান্সার এটা সে দিতে পারে। এখন এমন প্রশ্ন করা যাবে না যে ল্যাঙ্গুয়েজটা সে বুঝতেছে না বা তাকে আগে থেকেই ওটা ডিজাইন করা নেই, ওরকম হইলে সে সরি বলবে। কারণ আমরা শুরুতেই আমাদের আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের চ্যাপ্টারের শুরুতেই পড়ছি একটা নলেজ বেস থাকতে হবে। নলেজ বেসটা যদি না থাকে তাহলে সিরির কাছে কোনো প্রশ্ন করলে সে হয়তো উত্তর দিতে পারবে না, সে সরি বলে দিবে। তাহলে আমরা কগনিটিভ সায়েন্স অ্যাপ্লিকেশনের যে 6টা মেজর এরিয়া, এইগুলোর সম্বন্ধে বেসিক একটা আন্ডারস্ট্যান্ডিং জানলাম। এটুকু তো আমরা বুঝতে পারছি। জি ভাই, বুঝতে জি পেরেছি, স্যার, থ্যাংক ইউ। জি, আপনারা বুঝতে পারলেই তো আমাদের জন্য সহজ, যে আমরা হয়তো পরবর্তীতে যখন ডিটেল লেভেলে পড়তে যাব তখন আর সমস্যা হবে না। নেক্সট আছে আমাদের রোবোটিক অ্যাপ্লিকেশনস। এইটার 5টা পার্ট আছে আমাদের। দেখেন প্রথম দিকে আছে ভিজুয়াল পারসেপশন, তারপরে আছে ট্যাকটিলিটি, ডেক্সটারিটি, লোকোমোশন এবং নেভিগেশন। তার মধ্যে এই নেভিগেশন আমরা সবাই ব্যবহার করি, যারাই স্মার্টফোন ব্যবহার করি সবাই নেভিগেশন কিছু না কিছু হলেও ব্যবহার করি। তো তাহলে ভিজুয়াল পারসেপশনটা আমাদের একটু ক্লিয়ার হওয়া দরকার।
ভিজুয়াল পারসেপশনকে যদি আমরা সহজ ভাষায় বলতে চাই, আমরা চোখে কোনো কিছু দেখে যে বর্ণনা করতে পারি বা ইন্টারপ্রিটেশন করতে পারি, আমরা কি দেখলাম সেটা যখন বলতে পারি বা বোঝাতে পারি, এটাই হচ্ছে ভিজুয়াল পারসেপশন। তাহলে আমাদের কম্পিউটার যখন কোনো কিছু দেখে, তার লেন্সের মাধ্যমে দেখে কোনো কিছু বর্ণনা করতে পারবে, ডিসক্রাইব করতে পারবে বা ইন্টারপ্রিট করতে পারবে বা সেন্স মেক করতে পারবে দেখে, সেটাই হচ্ছে আমাদের ভিজুয়াল পারসেপশন। তাহলে আমাদের যে রোবটগুলি এখন ব্যবহার হয়, এগুলো সামনে লেন্স লাগানো থাকে, ক্যামেরা দেওয়া থাকে, তারা নিজে নিজেই পথ দেখে দেখে চলতে পারে। সামনে কোনো অবস্টাকেল আসলে তার আগে থেকে প্রিকশন নেয় বা তার দিক পরিবর্তন করে অথবা এখানে স্টপ হয়ে যায়। এই যে যেমন লাইক হিউম্যান ব্রেইন যেমন হাঁটতে হাঁটতে সামনে যদি কোনো অবস্টাকেল দেখে, বাধা দেখে, সে দাঁড়িয়ে যায়, সে হয়তো সাইড পরিবর্তন করে অথবা পিছনের দিকে আসে, তে তার তার নিজের অবস্থানটাকে সঠিক করে নেয়। সেটা দেখে কিসের মাধ্যমে? চোখের মাধ্যমে। তারা কি করে? লেন্সের মাধ্যমে দেখে, কম্পিউটার গুলো দেখে লেন্সের মাধ্যমে। তাহলে আমরা যদি ভিজুয়াল পারসেপশনকে একটু ডিটেইলে বুঝতে চাই, ব্রেইনস অ্যাবিলিটি মানে কি? ভিজুয়াল পারসেপশন রেফার্স টু দ্য ব্রেইনস অ্যাবিলিটি টু ইন্টারপ্রিট অ্যান্ড মেক সেন্স অফ ভিজুয়াল ইনফরমেশন রিসিভ ফ্রম ইয়োর বা আওয়ার আইস। তাহলে আমরা আমাদের চোখে যা দেখি, এটা যখন মেশিন থেকে রিকগনাইজ করতে পারে, তখনই আসলে মেশিন আমাদের হিউম্যান বিং এর মতো করে অপারেট করতে পারে। তাহলে এখানে দুইটা পার্ট আছে, একটা হলো অপারেটিং মেশিনারি। কোনো মেশিনারি অপারেট করার জন্য আমাদের ভিজুয়াল পারসেপশন প্রয়োজন হয়, অথবা ভেহিকেল মুভমেন্টের ক্ষেত্রে আমরা এটার ক্ষেত্রেও ভিজুয়াল পারসেপশন ব্যবহার করতে পারি, যেটা দিয়ে আমরা আমাদের হিউম্যান বিং এর মতো দেখে সামনে কি আছে অবজেক্ট বা কোন পথে যেতে হবে ডিরেকশন অনুযায়ী, অথবা তার ম্যাপ বা নেভিগেশন অনুযায়ী সে তার দিক নির্দেশনা অনুযায়ী চলতে পারে। তাহলে ভিজুয়াল পারসেপশনের একদম সঠিকটা হচ্ছে যে আমরা দেখে কোনো কিছু ইন্টারপ্রিটেশন বা বর্ণনা করতে পারি, যেরকম এরকম মেশিনও তার লেন্স দিয়ে বা ক্যামেরা দিয়ে দেখে সে ইন্টারপ্রিট করতে পারবে, তার রিয়েকশন দিতে পারবে বা তার মুভমেন্ট পরিবর্তন করতে পারবে। এটাই হচ্ছে ভিজুয়াল পারসেপশনের বেসিক আন্ডারস্ট্যান্ডিং। তাহলে ভিজুয়াল পারসেপশন আমরা বুঝতে পারলাম, কি ক্লিয়ার? আচ্ছা, এরপরে আছে আমাদের ট্যাকটিলিটি। ট্যাকটিলিটি আসলে একটা শব্দ দিয়ে এটাকে বোঝানো হয়েছে, মানে নাউন দিয়ে, শব্দ ঠিক না আসলে, এটা একটা নাম। যে অ্যাবিলিটি টু বি টাচড, মানে আমরা কোনো কিছু ধরে বুঝে বা ফিল করতে পারি। দ্য ক্যাপাসিটি টু রেসপন্ড টু টাচ স্টিমুলেশন, আমরা কোনো কিছু ধরে বুঝে যেমন বুঝতে পারি এটা কি শক্ত নরম, বা অবয়বটা কি বৃত্তাকার না গোলাকার নাকি লম্বাটে, এই যে ব্যাপারটা, এইটাও কম্পিউটারও তার আসলে তার সেন্স দিয়ে, অ্যাবিলিটি দিয়ে, সে তার কোনো একটা কম্পোনেন্ট দিয়ে টাচ করে সে তার মতো করে ডিফাইন করতে পারে বা বর্ণনাগুলি বুঝায় বলতে পারে। এই পার্টটুকু হচ্ছে ট্যাকটিলিটি। তাহলে ট্যাকটিলিটির মূল পার্ট হচ্ছে অ্যাবিলিটি টু বি টাচড অর ফেল্ট অর দ্য ক্যাপাসিটি টু রেসপন্ড টু টাচ স্টিমুলেশন, মানে কি দেখছি ওইটাকে আসলে রেসপন্ড করা বা বুঝিয়ে বলা, বা ওইটাই অনুযায়ী তার আসলে রিয়েকশন বা তার সেন্সেশনটাকে বা প্রোয়েক্টিভনেসটাকে, পারসিভনেসটাকে গ্রো করা। এই পার্টটুকু হচ্ছে ট্যাকটিলিটির মেইন আন্ডারস্ট্যান্ডিং। তাহলে যদি সহজ করে বলি, ট্যাকটিলিটি হচ্ছে কি? একটা ক্যাপাসিটি অফ বিং ফেল্ট অর টাচ, কোনো কিছু ধরে বা অনুভূতি বোঝার যে ক্যাপাসিটি, এটা হচ্ছে ট্যাকটিলিটি। তাহলে আমাদের রোবটের এই ক্যাপাসিটিও আছে, তারা কোনো কিছু কম্পোনেন্ট ধরে বুঝে বা দেখে টাচ করতে পারে এবং ওটা তারা আসলে আন্ডারস্ট্যান্ডিং ক্লিয়ার করতে পারে। দেন পরেরটা আছে কি আমাদের? কি আমাদের সব মেম্বাররা কি ক্লাস করতে করতে টায়ার্ড, নাকি আগের ক্লাস হয় নাই? না স্যার না তাহলে স্যার, তাহলে তো খুব বেশি টায়ার্ড। ডেক্সট্রিটি স্যার, তাহলে সব পরেরটা ঝিমিয়ে গেছে। ডেক্সট্রিটি স্যার। হ্যাঁ হ্যাঁ, তাহলে সবাই আমরা ঝিমিয়ে গেছি কেন? ঝিমাই গেলে তাহলে কেমনে হবে? স্যার সারাদিন অফিস করছি তো, এখন দেখা যাচ্ছে রাত্র অনেক হয়ে গেছে, সকাল আবার করতে হবে।
যা বললেন এটা অবশ্য ঠিক বলছেন। আর তাছাড়া এখন স্যার এটা তো রিলেটেড সাবজেক্ট, মানে আমাদের সাথে একটু মানে বুঝতে একটু সময় দেয়, চিন্তা করে বই করতে হচ্ছে, তো যেটা আমাদের সাথে ডিরেক্টলি রিলেটেড তো না, রিলিভেন্ট অবশ্যই তো, রিলেটেডটা একটু কম, রিলিভেন্সিটাও একটু কম, তো এই জন্য বুঝতে একটু সমস্যা হচ্ছে, মানে একটু ডিফিকাল্টিস করতেছে এই আর কি স্যার। আর এই জন্যই তো আমি একটু সবাইকে অ্যাক্টিভ হইতে রিকোয়েস্ট করতেছি, এই জন্যই তো বলতেছি সবাই ঝিমাই গেলাম কেন। কারণ এমনিতেই যদি আমরা রিলেটেড এবং রিলিভেন্ট না হয়, তারপরে যদি আবার একটু ঝিমায়ে থাকি, তাহলে পুরো সময়টাই নষ্ট সবার জন্য। এই জন্য একটু অ্যাক্টিভ হই, প্রয়োজন হলে আমরা জি স্যার। এটা বুঝতে না পারি ওটা আমরা শেয়ার করবো, অসুবিধা নেই। হ্যাঁ, তা অবশ্য রাত্রে 10:30 বাজে, আমরা সবাই টায়ার্ড, এটা খুবই বেসিক। তবে আমরা একটা কাজ করতে পারি, যেটা হচ্ছে যে আমরা এইগুলো একটু বেসিক ক্লিয়ার করে নিজেরা বইটা পড়ে তারপরে এক গাদা প্রশ্ন নিয়ে স্যারের প্রশ্ন করতে করতে মাইরা ফেলতে পারি। জি স্যার। এইটা একটা আমরা ধরেন বুদ্ধি করি স্যারের আটকানোর। একটা বুদ্ধি করা যায় কিনা স্যারের আটকানোর জন্য, যে স্যার বেটা যদি খালি কথা বলে তাইলে ওনারে আটকাই, আমরা কিছু পড়াশোনা টড়াশোনা করে কঠিন কঠিন কিছু প্রশ্ন নিয়ে আইনা আমার ছেড়া দেন। তারপরে আমি উত্তর দিতে না পারলে নোট নিব, নোট নিয়ে আপনাদেরকে পরে উত্তর এনে দিব, তাইলে অ্যাটলিস্ট যেটা হলো যে আমরা সবাই মিলে শিখে ফেললাম। জি এবং স্যার, তখন আন্ডারস্ট্যান্ডিংটা বাড়ে। জি স্যার, জি স্যার, এটা তো তখন তখন সবাই মিলে একটা ধরেন ওই যে মানে কি হয়, পার্টিসিপেটরি হয় আর কি। তখন আর এক পক্ষের হয় না বা একদিক থেকে করছি এরকম মনে হয় না আর কি। এনিওয়ে, আমরা খুব বেশিক্ষণ কন্টিনিউ করবো না, অলরেডি 10:30 বাজে, সকালে আপনাদের সবার অফিস আছে, ইনক্লুডিং আমারও অফিস আছে, কিছু করার নাই। তাইলে আমরা খুব সংক্ষেপেই সারি, প্রয়োজন হলে পরের ক্লাসে আমরা আরো ডিটেল করবো, কিন্তু সবার আগ্রহ মনোযোগ থাকা খুব জরুরি। আমরা সোফার যতটুকু পড়ছি, আমরা যতটুকু দেখলাম, আমরা কি মোটামুটি ভাবে বুঝতে পারছি, মানে একদম ফেয়ার জাজমেন্ট, যে এটা স্যারকে খুশি করার জন্য না, একদম ফেয়ার। জি স্যার। স্যার যদি মোটামুটি ভাবে বুঝতে পারছি, কিন্তু ওভারভিউ পাইছি, কিন্তু হয়তো বা জিনিসটা 100% রিলেট করতে পারতেছে না, ভিডিও একটু আমাদের একটু হয়তো বা পড়লে ফার্দার একটু পড়াশোনা করলে। পড়ালেখা পড়ালেখা করার জন্য কোনো জায়গায় যাওয়ার দরকার নাই, এই জায়গাটার একটা মোবাইলে ছবি তুলেন বা জি স্যার। মোবাইলে এটার একটা স্ক্রিন প্রিন্ট কি বলে ওইটাকে, স্ক্রিনশট নেন, জি নিয়ে স্যার। কালকে যখন বেকার থাকবেন দিনের বেলায় এই টপিকস গুলো আপনার আমাদের যে মামা আছে গুগল মামা, গুগল জি স্যার। মামার এই সার্চ ইঞ্জিনে গিয়ে ওইটা শুধু শব্দটা লিখে আপনি একটা সার্চ বাটন দিবেন, দেখবেন ও অনেকগুলো পেজ সাজেশন দেখাবে, আপনার যেটা ভালো লাগে আপনি সেটাই পড়েন। ওভারঅল সবগুলোতেই ম্যাটেরিয়াল ইনফরমেশন আছে, কেউ হয়তো গুছিয়ে বলছে, কেউ হয়তো সংক্ষেপে বলছে। তো আমাদের দরকার হচ্ছে এই টপিকস গুলো সম্বন্ধে ডিটেইল আন্ডারস্ট্যান্ডিং, জি স্যার। তাহলে রিলেটেড এমসিকিউ হলে আমরা খুব হুম। সহজে উত্তর করার চেষ্টা করতে পারবো বা বুঝতে পারবো। যতক্ষণ পর্যন্ত আমাদের এই টপিকস গুলো সম্বন্ধে ডিটেইল আন্ডারস্ট্যান্ডিং না হবে, ততক্ষণ পর্যন্ত আমরা এটা যাদের সাথেই মিলাই, কমার্শিয়াল আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বলি, ডিসিশন সাপোর্ট সিস্টেম বলি, বা আমাদের অন্য যেগুলো নিউরাল ইন্টারফেস আছে, স্পিচ রিকগনিশন আছে, মাল্টি সেন্সরি ইন্টারফেস আছে, বা ভার্চুয়াল রিয়েলিটি তো আরো অ্যাডভান্স লেভেলের। মানে আমরা এখন যে মুভি বা যে ইয়েগুলো দেখি, এইগুলো থেকে আরো এক ধাপ এগিয়ে, মানে আপনি সাগর পাড়ে গিয়ে নিজের চোখে দেখলে যেরকম সাগর দেখতে দেখায়, কানে যেরকম পানির শব্দ আসে বা ওই অ্যাম্বিয়েন্সের ফিলিংটা হয়, ভার্চুয়াল রিয়েলিটি সেম ফিলিংটা আপনাকে দিবে। এই জায়গায় বসে আপনি শুধু আপনার নির্দিষ্ট ডিস্ক পরিবর্তন করবেন বা ভার্চুয়াল রিয়েলিটির মোড পরিবর্তন করবেন। ওই মোড পরিবর্তন করলে আপনাকে ঘরের মধ্যে থাকেই সাগরে নিয়ে যাবে, পাহাড়ে নিয়ে যাবে, অথবা কোনো গার্ডেনে নিয়ে যাবে, আপনি যেই ফিলটা চান, অথবা 20 বছর আগের কোনো হিস্ট্রিক্যাল প্লেসে নিয়ে যাবে। তো এই যে অ্যাডভান্স বা ন্যাচারাল ইন্টারফেস গুলোকে অ্যাডভান্স লেভেলে নিয়ে মানুষের কাছে তুলে ধরা, এই পার্টটুকু ভার্চুয়াল রিয়েলিটির একদম কমন এবং ডেডিকেটেড একটা ইনভেনশন। এবং এই ইনভেনশনটা এমন লেভেলে গিয়ে পৌঁছাইছে যে আসলে আপনি রিয়েল ফিল্ডে আছেন নাকি আসলে ঘরে বসে আছেন, এটা খুব একটা আপনি যদি মনোযোগী হন তাহলে ডিফারেন্সটা বুঝতে পারবেন, আর যদি মনোযোগী না হন তাহলে ডিফারেন্স বুঝতে পারবেন যে আমি তো চেয়ারে বসেছি, আমি তো সাগরে নাই। বাট কেউ যদি আসলে ওইটাকে ফিল করতে পারে, একটু আগে আমরা যেটা বললাম ট্যাকটিলিটি, ডেক্সারিটি, এগুলো যদি সে ফিল করতে পারে ওইখানে, ওই ফিলিংটা এবং পারসেপশন, ভিজুয়াল পারসেপশন, যে যা দেখছে সেটাকে যদি নিজের মধ্যে ইন্টারপ্রিট করতে পারে, তাহলে রিয়েল ওয়ার্ল্ডে সে আসলে ওইটা ফিল করতে পারবে। এই জন্যই বলা হয়েছে যে রিয়েলিটি, ভার্চুয়ালটাকে রিয়েলিটিতে কনভার্ট করা হয়েছে। মেটা ইউনিভার্সটা তো স্যার ওই যে ওইভাবে মনে হয় কাজ করতেছে, মেটা ইউনিভার্স যেটা আর কি। মেটা মেটা ইউনিভার্স ওইটা নিয়েই কাজ করতেছে। আরো কিছু প্রোডাক্ট মার্কেটে এখন পাওয়া যায়, ভিআর অনেক গ্যাজেট পাওয়া যায়, জি ওই স্যার। গ্যাজেট দিয়েও আসলে কিছুটা হলেও এই ফিলটা পাওয়া যায়। তা আমাদের আমাদের আজকের যে টপিকস, এখানে এই পার্টগুলো ছিল মেজর। আমি নিচে একটা অংশ আপনাদেরকে একটু দেখাই।
এই যে আমাদের 10.31 যে টেবিলটা আছে বা ক্যাটাগরি আছে এক্সপার্ট সিস্টেমের, এই ক্যাটাগরিগুলো একটু আমরা ডিটেইল পড়বো, কারণ আমরা দেখছি এক্সপার্ট সিস্টেমটাই এইখানকার অনেক ইম্পর্টেন্ট একটা টপিকস। এই এক্সপার্ট সিস্টেমের উপর বেসিস করে অনেক প্রশ্ন হইতে পারে, এটা আমাদের ধারণা। তো আমরা এই 10.31 যে আমাদের ইয়েটা আছে, অ্যাপ্লিকেশন ক্যাটাগরিজ অফ এক্সপার্ট সিস্টেম, এটা একটু আমরা হাইলাইটেড ওয়েতে পড়ার চেষ্টা করব বা এই এরিয়াগুলো একটু কভার করব। এরপরে আর একটা ছোট এরিয়া আছে, স্যার আমাদের কোশ্চেনের ডিফিকাল্টিস লেভেল কেমন মানে হতে পারে, মানে কেমন মানে কমপ্লেক্সিটি লেভেল কতটুকু হতে পারে, মানে আমাদের যেহেতু ফার্স্ট আমাদের এই হচ্ছে আর কি, মানে এমসিকিউ বেস বা বলি বা অনলাইন বেস এক্সাম হচ্ছে, তো এর আগে তো কখনো কেউ এক্সপিরিয়েন্স করে, তো যদিও আমরাও এই ফার্স্ট এক্সামে প্রথমেই দিব এক্সাম, রিটেন এক্সাম এর আগে বা এমসিকিউ দেই নাই, আইটি আইটি গভর্নেন্স দেই নাই, তো সেটার জন্য আর কি স্যার। আগে বড় ভাই আপনার নাম বলেন। আমার নাম আব্দুল্লাহ স্যার, আব্দুল্লাহ। আলহামদুলিল্লাহ, ও আচ্ছা, আলহামদুলিল্লাহ। মানে আইফোন লেখা তো, নাম বুঝতে পারিনি আর কি। তো প্রথমে হচ্ছে যে ইনস্টিটিউট, আপনারা সার্টিফিকেট লেভেল পাস করে আসছেন, ওইখানে যে লেভেলে কোশ্চেন করেছে ধরে রাখতে হবে অ্যাপ্লিকেশন লেভেলে তার থেকে অনেক বেশি ডিটেল এবং ইন্টারেক্টিভ কোশ্চেন হবে। এবং ফাইনালি আপনি যখন আবার অ্যাডভান্স লেভেলে এক্সামগুলো দিবেন তখনও আপনি আরো অ্যাডভান্স এবং ইন্টারেক্টিভ কোশ্চেন পাবেন। তো এইখানে আইটির ক্ষেত্রে আমরা খুব সহজ করে আপনার বেসিকটা ক্লিয়ার করার চেষ্টা করি। এইখানে আপনাকে আটকাইতে চায় বা আপনার বেসিক নলেজ নাই এমন প্রশ্ন তারা আসলে শুরুতে করতে চাইবে না। এটা আমাদের আন্ডারস্ট্যান্ডিং, কারণ অনেক সময় আমরা সিলেবাস পরিবর্তন হওয়ার পরে কোশ্চেনগুলো দেখছি যে সিলেবাস পরিবর্তন হলে কোশ্চেনগুলো কিছুটা আসলে মডারেট লেভেলে হয়, একদম অ্যাডভান্স লেভেলে বা হাই থট লেভেলে হয় না, কারণ ওইখানে দেখা গেছে যে দুই পার্টি উইকনেস থাকে। আমরা যারা অ্যাপ্লিক্যান্ট বা পরীক্ষার্থী শিক্ষার্থী তাদের দিক থেকে কিছুটা উইকনেস থাকে, আবার কোশ্চেন সেটারের দিক থেকেও কিছুটা উইকনেস থাকে, কারণ কোশ্চেন প্যাটার্ন নতুন করে সব ডিজাইন করতে হচ্ছে। কাজে দুইটা পার্টে দেখা যায় যে একটা মডারেট লেভেলই আসলে আমরা এর আগেও যখন সিলেবাস পরিবর্তন হয়েছে প্রতি বছরই দেখছি এরকম। কাজেই আপনি এই দুইটা পরীক্ষা বা পরবর্তী দুইটা পরীক্ষা পর্যন্ত মনে করতে পারেন যে খুব বেশি হাই থটের কোশ্চেন আসার সম্ভাবনা মানে না বলা যাবে না, কারণ আইসিএবি কি করবে আমরা কেউই জানি না। স্যার স্যার কারণ আমরা যারা ক্লাস করাই তারা কোশ্চেন করতে পারি না, যারা কোশ্চেন করে তারা খাতা দেখতে পারে না। আর এটা যেহেতু সিস্টেমে খাতা দেখবে, মেশিনে খাতা দেখবে, এটা আমাদেরও সুযোগ নাই, কি প্রশ্ন হবে আমরাও জানতে পারবো না। বাট এমনিতে একটা আন্ডারস্ট্যান্ডিং ক্লিয়ার করা যায় আপাতত এই পরীক্ষায় বা পরবর্তী আরো একটা পরীক্ষা পর্যন্ত মডারেট লেভেলে আপনাদের স্কিল ডেভেলপ করলেই আমার মনে হয় হয়ে যাবে, কারণ আমাদের অনেক কিছুই আস্তে আস্তে গ্রো করার ব্যাপার আছে। জি জি স্যার, জি স্যার। থ্যাংক ইউ। কিন্তু এটা বলা খুবই মুশকিল, কেউ বলতে পারে না, এটা জাস্ট একটা আইডিয়া অবশ্যই। শেয়ার করা। তো এর পরের যেটা আমাদের এরিয়া, লাস্টে একটা সামারি দেওয়া আছে, এখানে আমরা যা যা দেখছি ওইখানে সবগুলোর একটা শর্ট টাইপের নোট দেওয়া আছে। এই শর্ট নোটটা লিস্ট আপনি পড়া শেষ করতেই হবে, এই সামারি পার্টটা খুব বেশি না, অল্প কিছু জায়গা আছে, বাট আমরা ওইখানে যা পড়ছি ওইটাকে এখানে জিস্ট আকারে তুলে ধরা হয়েছে। আর যদি আমরা এইটুকুই লিস্ট প্রাথমিকভাবে মেমোরিতে রাখতে পারি, তাহলে আমরা যে কয়েকটা টপিকস আমরা উপরে পড়ে আসছি সবগুলো টপিকস এখানে কভার করে, তাহলে সামারির যে পার্টটা এটা, আর আমরা ওইখানে যেটা দেখছি 10.31, এই দুইটা অংশ পরবর্তী ক্লাসের জন্য আমরা রাখছি। আপনারা পড়ে যত প্রশ্ন করতে পারেন আমি চেষ্টা করবো উত্তর দিতে। তারপর স্যার আপনারা আসেন বলেন যে স্যারের সবকিছু তো আটকাইতে পারি না কেন। জি স্যার আসসালামু আলাইকুম। জি বলেন, ওয়ালাইকুম আসসালাম। স্যার স্লাইডটা কি আমাদের চ্যাট বক্সে দিয়ে দেওয়া যাবে? দেয়া যাবে, এটা তো মেইলে দেয়া আছে, আমি দিয়ে দিচ্ছি চ্যাট বক্সে, বাট মেইলে দেয়া আছে এটা। ওকে স্যার। ঠিক আছে, আর কোনো প্রশ্ন আছে আমাদের? স্যার আজকের নিয়ে কোশ্চেন ছিল স্যার। বলেন শুনে নিই, যদি করতে পারি। স্যার আমি মিস করছিলাম ওই যেটা একটা সিটি স্যার, আর স্যার এই মানে পরপর তিনটা স্যার আমি মিস করছিলাম, আমাকে যদি এক কথায় যদি এই জিনিসগুলো একটু করা যায়, অল্প একটু কথা বলতে। এইটা চ্যাট বক্সে আপলোড হচ্ছে,
আপনার আপলোড হলে ডাউনলোড করে নেবেন। আর হচ্ছে যে এটা মনে হয় ক্লাস কেটে গেলে আর এটা থাকবে না, আগেই নিয়ে নিতে হবে যার কপি দরকার। স্যার গত ক্লাসে যেটা দিছেন এটা তো ওইটার মধ্যে আছে। জি জি, ওইটাই এটা, ওইটাই এটা। স্যার ফার্স্ট ক্লাসেরটা পাইলাম না স্যার। কেন পান নাই? না স্যার, আমি হোয়াটসঅ্যাপে আপনার আমার মেল অ্যাড্রেসটা দিব স্যার। দিয়ে দিন। আগের অনেকেই ডাউনলোড করতে গিয়ে হয়তো প্রবলেম হয়েছে, আমি পরে পারমিশন দিয়ে দিয়েছিলাম, তারপরেও যদি লাগে আবার দিয়ে দিব, অসুবিধা নেই। বা যাদের কাছে আছে তারা একজন আমাদের গ্রুপে শেয়ার করে দিলে কিন্তু সবাই বাকিরাও তো পেয়ে যাচ্ছে, বা একজন শেয়ার করে দেন। তো এটাও করতে পারেন। কারণ এটা স্যারের সবসময় দেওয়া লাগবে, কারণ বাকিরা শেয়ার করলে নিজেরা নিজেরা শেয়ার করে নিলাম বারবার। হ্যাঁ, গ্রুপে গ্রুপে থাকে আপনারা এটা শেয়ার করতে পারেন, সুযোগ তো আছেই। গ্রুপ যদি থাকে আপনাদের, আমি জানি না হ্যাঁ গ্রুপ আছে গ্রুপ কি। আছে স্যার, গ্রুপে দিয়ে গ্রুপ দিলে থাকলে গ্রুপে শেয়ার করে দেন, অসুবিধা নেই। স্যার যেহেতু একবার দিয়েছে, তো আপনার আমরা নিজেরা নিজেরা শেয়ার করে নেন, এটা বেটার হয়। হ্যাঁ, ওই মেইল থেকে ফরওয়ার্ড করে দিলেও হয়, কোনো সমস্যা নেই। স্যার জি হচ্ছে যে আমরা যে পড়াগুলো করছি এগুলো তো স্যার, এই যে স্লাইডটা তো ওব্রাইনের বইয়ের সাথে মনে হয় মিল, তাই না স্যার? জি, ওই বই থেকেই কপি করা। ওই বইটা অনেক বড়, আমরা যেটুকু দরকার ওইটুকু শেয়ার করতেছি আর কি, সবকিছু তো প্রয়োজন নাই, যেটুকু প্রয়োজন ওটুকু আমরা শেয়ার করতেছি। স্যার ওই যে আমাদের যে সিসা বই যেটা আছে, হ্যাঁ, লার্নিং অবজেক্টিভটা কি আমরা যদি সিসা থেকে না পড়ে যদি আপনার এই এটা থেকে পড়লে মনে হচ্ছে ভালো হবে, এটা যদি কভার করি তাহলে তো যেটা হয়ে যাবে। এটা সিসা বইতে আছে ওইটা এই বইতে নাই ভাইয়া। আমাদের ও ব্রেইনের বইয়ে ওইটা নাই, যেটা সিসার বইতে আছে, কারণ সিসার যে ম্যাটেরিয়াল গুলো ওইগুলো অন্য কোথাও নাই, ওইখানেই শুধু আছে। কারণ ওইখানে যে অডিটিং টেকনিক, স্ট্যান্ডার্ড, জেনারেল গভর্নেন্স, আইটি গভর্নেন্স, তারপরে আইটি সলিউশন ডিজাইন, তারপর হচ্ছে লিগেসি সিস্টেম থেকে মাইগ্রেশন, এগুলো আসলে অন্য কোথাও পাবেন না, এগুলো ওইখানেই শুধু আছে। ওগুলো আমাদের মতিন ভাই খুব সুন্দর করে পড়াবে। তারপরেও যদি কোনো জায়গায় হেল্প লাগে আমাকে কোশ্চেন করে, আমি চেষ্টা করবো। মতিন ভাই একদম ওইটাতে এক্সপার্ট উনি। আইটিরই হচ্ছে কি বলে পড়ালেখা করা মানুষ, আমরা তো আইটি পড়ে তারপরে অ্যাকাউন্টেন্ট মানুষ আইটি শিখছি। উনি আসলে আইটিতেই পড়ালেখা করা, মানে আইটিতেই উনি এক্সপার্ট। উনি খুব সুন্দর করে বুঝিয়ে বলার চেষ্টা করবেন, কারণ ওই সিস্টেম সিকিউরিটি, তারপরে আমাদের যে ভালনারেবিলিটি অ্যাসেসমেন্ট, পেনিটেশন টেস্টিং, যেগুলো আমাদের সিস্টেমের ক্ষেত্রে প্রয়োজন হয়, এগুলো ভাই প্র্যাকটিক্যালি কাজ করতে করতে অভিজ্ঞ মানুষ, ওনার থেকে প্রশ্ন করলে আপনি অনেক কিছু নিজেও শিখে নিতে পারবেন। তারপর আমরা আছি হেল্প করার জন্য, কোনো সমস্যা নেই। স্যার স্যার লার্নিং অবজেক্টিভ 2 এর যেটা আমরা পড়তেছি, এখানে কি স্যার এমন কোনো টপিক আছে যেটা হচ্ছে আমাদেরকে আবার সিসা থেকে খুঁজে বের করে পড়তে না না হবে? না, এখানে এখানে সিসার কিছু নাই। যেখানে সিসার লাগবে ওখানে আমরা বলে দিব, এখানে সিসার কিছুই নেই। স্যার সিসির আপনি সাথে সিসির কিভাবে? সাথে স্যার দুটো চ্যাপ্টারের মিল আছে আমাদের, অন্য বাকিগুলো তো মিল নেই। না, বাকিগুলোতে মিল নাই, শেষের দিকে চ্যাপ্টারে মিল আছে। স্যার আপনি আমাদেরকে যেভাবে ব্রেকডাউন করে দিয়েছেন এটা আমাদের জন্য অনেক হেল্পফুল হচ্ছে। তো এক্ষেত্রে আপনি যদি আমাদেরকে ওই যে যেগুলো সিসা থেকে নিয়ে দরকার এগুলো যদি একটু ব্রেকডাউন করে দিতেন ভালো হতো। কারণ হচ্ছে আগে স্যারকে আমরা বলছিলাম, হ্যাঁ, কিন্তু স্যার বলছে যে আমি হয়তো সময় পাবো না, তো আপনারা করে নিয়েন। তো এক্ষেত্রে স্যার আপনি যদি একটু আমাদেরকে হেল্প করতেন, জাস্ট যদি একটু ব্রেকডাউনটা করে দিতেন, তাহলে আমরা জাস্ট সবগুলো ব্রেকডাউন একসাথে করে জোড়া লাগিয়ে দিলে একটা শীটের মতো হয়ে যাবে, তখন স্যার আমরা ওইটাই করে ফেলতে পারবো। ঠিক আছে, অসুবিধা নেই, করে দিব। আর একটা আমার রিকোয়েস্ট। কাছে যেটা পাবেন সেটা হচ্ছে 27th এডিশন। 28 এডিশনের আমার কাছে পিডিএফ কপি এখনো নাই, এটা প্রিন্টেড বই আছে। তো 27তম এডিশন আর 28তম এডিশনে খুব বেশি তফাৎ নাই, আমি 27 থেকে করে দিতে পারবো আর কি। আর 28 হার্ড কপি আছে। আমার কাছে আমার আছে একটা প্রশ্ন আছে। জি আপনার আঠাশটা কন্ট্যাক্ট মতো আমাদেরকে দিতেন তাহলে কাইন্ডলি স্যার একটু, হ্যালো, জি জি। স্যার জি স্যার, স্যার সিসা থেকে কি স্যার ইনফরমেশন সিকিউরিটিটা আর অডিটিংটা পড়বো নাকি স্যার? এই দুইটাই মূলত ওইখান থেকে আসে। এরপরে কিছু জেনারেল আইটি গভর্নেন্স আছে, জেনারেল আইটি গভর্নেন্সের কিছু পার্ট সিসা থেকে, যেমন যে কোভিড 5টা সিসা থেকে পড়লে ভালো হবে আর কি। ওটা আচ্ছা আচ্ছা, জেনারেল আইটি গভর্নেন্সের মধ্যে আছে। জি স্যার, ধন্যবাদ স্যার, থ্যাংক ইউ। আপনার কাইন্ডলি যদি আপনার কন্ট্যাক্ট নাম্বারটা শেয়ার করতেন তাহলে আমাদের গ্রুপের মধ্যে অনেকের কাছে হয়তো থাকতে পারে সিসা 28 এডিশনটা, তাহলে আপনার সাথে শেয়ার করে দিলে মনে হয় ভালো হতো। যদি থাকে, আমার কাছে 27 আছে, কারণ আমি লাস্ট যখন ক্লাস নিচ্ছি তখন 27 সংগ্রহ করেছিলাম। এই বছর এখনো করা হয়নি, একটু দেখতে হবে তাইলে আর কি। স্যার। আমার কাছে 28 আছে, আমি আপনাকে কালকে মেল করে দিব স্যার। ইনশাআল্লাহ, খুব ভালো হয়, ধন্যবাদ। তাহলে আমি ওখান থেকে কেটে কেটে আপনাদেরকে দিতে পারবো। জি স্যার, আমি মেল করে দিব স্যার, আমার মেল অ্যাড্রেস আপনার ভাই আমার সবাইরে মেল করে দিয়েন। ভাই না হলে গ্রুপেও দিলে হবে, বা এখানে একটু কষ্ট করে যদি এখন দিয়ে দিতেন তাও ভালো হতো। বা গ্রুপ
গ্রুপ দিতে পারেন, গ্রুপে দিলে সে থেকে গেল, এখানে ক্লাস শেষ হয়ে গেলে তো শেষ। আর অনেকে যাদের ক্লাসে নেই তারাও পেয়ে গেল আর কি, গ্রুপে দিতে পারেন। যাদের রিসোর্স থাকে, রিসোর্স মেইনলি গ্রুপে শেয়ার করলে সবাই সবারটা পাবে এবং পরবর্তীতেও থাকে আর কি। এখন ক্লাস শেষ হয়ে গেলে তো সব ক্লোজ হয়ে যায়, গ্রুপে থাকলে এটা তাই হয় আর কি। কষ্ট করে গ্রুপ একটু দিয়ে দেন। হ্যাঁ ভাই, ঠিক ঠিক আছে আছে, আমি তো গ্রুপে নেই, আমাকে একটু পার্সোনালি দিয়েন। স্যার আমি মেল করে, জি স্যারকে মেল করে দিন, স্যারকে দিয়ে দিন। জি জি জি, যেহেতু কেটে দিবে আমি ভাই গ্রুপে নেই। সবচেয়ে ভালো হয় আপনি মেইলে দিয়ে দেন, সবার মেইলে সবাই একসাথে পেয়ে দেবে, সমস্যা কি? জি ভাই, একটু মেইলে দিলে যে সবার ICT যে মেলটা আসে ওইটাতে ফরওয়ার্ড করে দেবো তাহলে। জি জি জি, গ্রুপে ঠিক দিলে আছে, ভালো আমরা হয়। মনে হয় আজকে তাহলে ক্লোজ করতে পারি, নেক্সট দিন আমরা জি স্যার, ইনশাআল্লাহ বাকি। জি স্যার, ইনশাআল্লাহ। ধন্যবাদ আপনাদের সবাইকে অনেক রাতে ক্লাস করার জন্য। থ্যাংকস ফর ইউর টাইম।